নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এর মধ্যে নিলয় সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে নীরার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নীরা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিরা যেতে পারো। আপনার মতো ফালতু লোকের সাথে আমার কোনো কথা বলার মতো সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইমই নাই, আর সবার সাথে গা ঢলাঢলি করতে তো তোমার অনেক সময়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নেই না? আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? বড়লোক বাবার উৎসন্নে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ, না আছে কোনো পার্সোনালিটি, সারা দিন বাইকে ঘোরা আর মেয়েদের টিচ করা ছাড়া আপনার কোনো কাজ আছে কি? আপনি হ্যাঁ আমার ভাই, বন্ধু নাকি বিএফ? কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা হেল্প করে দিয়েছেন আপনি। আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেটস নিতে আসিনি, বুঝলা? ওই ছেলের সাথে যেন আর কথা বলতে না দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে, বলে দিলাম। আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আমার উপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরেন আমার সামনে থেকে। কাজটা তুমি মোটেও ভালো করলে না নীর। তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসুন জেনে নেই এই গল্পের হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি ছেলেটিকে ঝাড়ি দিল সে আমাদের নায়িকা নীরা, নিহারিকা নীরা। কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদুরি মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটেখানি কাজ না, যে করে সে জানে। আর যে ছেলেটি মানে আমাদের হিরো সব জারি সহ্য করলো হয়তো ক্ষণিকের জন্য, তার নাম নিলয় মাহমুদ। পড়া কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান। মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য, কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু ওনার মেয়ে নিলয়ের জান, ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কোনো শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকে গেছে। কলেজে নীরাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে, অনেকবার প্রপোজ করে, কিন্তু নীরাও না বলে দেয়, কারণ নিলয়কে নীরার কোনো দিক থেকেই ভালো লাগে না। আর ভালোবাসা তো দূরে থাক, নিলয় নীরাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয়ের কোনো কথার পাত্তা দেয়নি। ওর সামনেই আশিকের হাত ধরে গল্প করে। নিলয় লাশবার বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে ওই কথাগুলো শুনিয়ে দেয়। পরে আশিকের সাথে বাসায় যাবার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকেই জোর করে গাড়িতে তুলে নেয়। নীরার যখন সেন্স ফিরল তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে। আমার নীর পাখিটা কি করছে? মানে কি এসবের? আশিক কই? মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে যে ওর কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। আপনি কিন্তু মোটেই ভালো করছেন না। আমি কিন্তু পুলিশের কাছে যাব। আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো বাঁচতে দিন। নীর পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। আমি আপনার সব কথা শুনবো, কিন্তু প্লিজ এই কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। আসি। ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে ওরে। ওরে বারণ করছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনে নাই। কি চান আপনি? এই পেপারটাতে জাস্ট একটা সই। কোথায় সই করতে হবে? এই তো আমার নীর পাখি, এখানটাই। আগে আমি আশিককে আমার সামনে চাই। তুই সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দিব। বিশ্বাস রাখো আমার উপর। বিশ্বাস? আর আপনাকে? আজ যে কাজটা আপনি করলেন তারপর আপনার মুখটা দেখতে আমি রাজি না। জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আমার কাউকে খুন যেন না করতে হয়। তুমি শুধু আমার নীরা, তুমি শুধু আমার, তুই শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। কি করছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পিছনে পড়ে আছেন? সত্যি আমায় ভালোবেসে নাকি আমার শরীরটার জন্য? জান, কি বলছো তুমি এইসব?
আমি ঠিক বুঝতে পারছি আপনাদের মতো ছেলেদের। দেরি করছেন কেন? নিন, নিন আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীরার হাতটা পিছন দিক থেকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, এক হাত দিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলবো তোমায়। নীরা নিলয়ের চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। ও নীরার গালটা এমন করে ধরেছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মাইনকা মাইনকা, কই গেলি? জলদি আয়। জি স্যার। তাড়াতাড়ি ওষুধের বাক্সটা নিয়ে আয়। নিলয় ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে এগিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল নীরার ঠোঁটে ওষুধ লাগাতে গিয়ে। নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করলো, আর এখন কি করছে? জান, তুমি এখন এখানে বিশ্রাম করো। আমি বাসায় যাব। ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমায় বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়ি। আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। তোমার কাছে আমি শুনতে চাইছি আমি কি করতে হবে। নীরা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরার খুব ভয় লাগছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনা ছিল। চলো। আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলবা। কিছু করার চেষ্টা করলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর এইসব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবা না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে। বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবা না। কোনো ছেলের সাথে কথা বলবা না। আমার রাগ উঠবে এমন কোনো কাজ করবা না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে আজ। নিলয় বুঝতে পারলো যে নীরা ভয় পেয়েছে। নীরপাখি, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্যই এসব করছি। তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে তো আজ এত কিছু হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান। বলে নিলয় নীরাকে হালকা করে জড়িয়ে ধরে। নীরা কিছু বলল না, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই ভালোবাসা নীরার জীবনকে উল্টিয়ে দিবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মায়ের হাজার প্রশ্নের উত্তর দিয়ে ওর রুমে ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ে। কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোন কুক্ষণে যে এই কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহই ভালো জানে। সেই প্রথম দিন থেকে বদমাশটা আমার পেছনে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। কত বড় বেয়াদব ছেলে! আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নেই। আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরের দিন কলেজে সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীরা আজ পর্দা মতো ঢিলে সালোয়ার পরে কলেজে গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আর সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। আমার নিটটা কাঁদছে কেন? এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। কে বলেছে তোমায় এই কথা? আমায় একবার বলো, কার এত বড় সাহস আমার নীরুকে কাঁদায়? ভয়ে আশেপাশে সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারো নিস্তার নাই, তাই প্রসঙ্গ পাল্টিয়ে বলে, আমার আপনার সাথে একটা কথা ছিল। বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে, তো প্লিজ আমায়। কথাটি শেষ করতে পারে না, তার আগেই নিলয় সজোরে নীলার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নীরার দুবাহু শক্ত করে টেনে তুলে। নীরা নিলয়কে দেখে চমকে ওঠে, কারণ নিলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পাইছিল আজ তেমনই দেখাচ্ছে। 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি। নিলয়ের কথা শুনে নীরা চুপ মেরে যায়। তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ নেই, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবেই জানো আমি মরে গেলেও তোমায় ছাড়বো না, তাই বাধ্য করো না আমায় কারো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আর কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না।
নিলয়ের জন্য এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসে বসে পড়ে ভাবতে থাকে। আমি কি করে এর থেকে মুক্তি পাবো আল্লাহ, বলে দাও তুমি। কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে আর আমি এখানে থাকতে পারবো না। এর মধ্যে নীরার মা ফোন দেয়। হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। কে রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? আরে কাল বললাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। মা, আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। আমি তোর কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়। তোর বাবা তোর জন্য বসে আছে। ভদ্রতা বলতে কিছু আছে বুঝলি, জলদি আয়। ঠিক আছে, আসতেছে। উড়ে যাবো নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। নীরা চলে গেল বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে নিলয় চলে যায় ওর বাসায়। বাসায় ঢুকতেই নিলয়ের বোন দৌড়ে এসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। ভাই, কই ছিলা তুমি এতক্ষণ? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমার তিশামণিটা দুনিয়ার সবচাইতে বেস্ট প্রিটি সুইট বিউটি কুইন গার্ল। তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুমি 5 মিনিট টাইম দাও। বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। সেটা আমি বুঝবো, আপনার ভাবতে হবে না। কোথায় যাবে তোমরা? সেটা আপনার না জানলেও চলবে। নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হবার চেষ্টা করবেন না। নিলয়ের মায়ের সবকিছু অভ্যাস হয়ে গেছে। নিলয়ের অনেক কঠিন ভাষাও নিলয়ের মা সহ্য করে নিয়েছে, কিন্তু কোনোদিনও কিছু বলেনি। তার একটাই আশা, নিলয় একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। নীরাকে এদিকে ওর মা শুধু বিয়েবাড়িতে ভদ্রতা বজায় রাখতে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। নীরার মায়ের পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বললে রাজি হবে না, তাই নীরার মা এই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা টানাটানি করতে শুরু করেছে। আল্লাহ বাঁচাও আমায়, এই শাড়ি পরে আমি কেমনে যাব? কি রে, তোর হলো? জলদি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে। আসতেছি। আল্লাহ, আর যাই হোক, এই গুন্ডার সাথে যেন দেখা না হয়। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হা করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন। আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলায় মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি, একদম হলুদ পরীর মতন লাগছে। নীরা সবাইকে আর চোখে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ নীরা, তোকে তো মনে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই তো হা করে তাকিয়ে আছে, তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পিছে পড়ে আছে। আরো সুন্দরী হ। নীরা বুঝতেই পারল না, এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ না, নিলয়। ওর সাহস কি করে হয় এত সেজে কোথাও আসার? কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছে, ওর জানা আছে? পাখা গজিয়েছে তোমার, দাঁড়াও, পাখা কেটে দেবার ব্যবস্থা করছি। এর মধ্যে একটা ছেলে নীরাকে ডাকে। এক্সকিউজ মি মিস হলুদপুরি। জি, আমাকে বলছেন? জি হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদপুরি কে আছে? আপনি একটু বেশি বলছেন। আমার কিন্তু বেশ অহংকার আর হিংসে হচ্ছে জানেন। হিংসা কেন? আর অহংকারই বা কেন? 2 দিন পর যার সাথে আমার বিয়ে, তাকে যে সবাই এইভাবে দেখছে, তাই আমার হিংসা হচ্ছে। আর তুমি যে এতই সুন্দরী, তাই আমার অহংকার হচ্ছে। মানে কি বলছেন আপনি? আসেন আমরা ওইখানটায় বসে কথা বলি। না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে আছেন আমি তার ভাই। নীরা হাত মেলাতে যাবে, তখনই দেখে নিলয় রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। নীরা নিলয়কে দেখে উল্টোর দিকে দেয় দৌড়। আর পিয়াস হা হয়ে থাকে নীরার যাবার দিকে। আল্লাহ, এটা কি হলো? যেটা না চাই তুমি সেটাই 2 হাত ভরে দাও। আমি এখন কই যাব? কিন্তু সামনে থেকে নিলয় এসে নীরার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুম লক করে দেয়। প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনোদিনও। পুরো কথা বলতেই পারে না, তার আগে নিলয় নীরার 2 হাত শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিলয় যেভাবে নীরাকে ধরে রেখেছে, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। এর মধ্যে নিলয় নীরাকে ছেড়ে দেয়। এদিকে নিলয় নীরাকে ছাড়ার পর নীরা চোখ বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কান্না বন্ধ করো নীর। কি থামবা নাকি আবার কিস করব? আপনি আমার সাথে কেন এমন করছেন? কি করেছে আমি? তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে কেন? আমি তো কথা বলিনি, উনি তো। উনি তো কি?
যে তোমার সাথে কথা বলতে আসবে তুমি তার সাথেই কথা বলবা। কি ভেবেছিলা আমি জানতে পারবো না? আমি তো জাস্ট নীর পাখি, আমি তোমাকে বলেছি না এমন কোনো কাজ করো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখনো লিপস্টিক দিবা না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমায় এভাবে কেউ দেখুক। বলেই নিলয় নীরার কপাল থেকে টিপ তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁট মুছে দেয়, চোখের কাজল তুলে দেয়, চুড়িগুলো খুলে নেয় আর চুলটা নীরাকে বেঁধে নিতে বলে। নীরা জানে ওর কথা না শুনলে কপালে দুঃখ আছে, তাই চুল দিয়ে হাতের খোপা করে নেয়। এখন গিয়ে মায়ের কাছে গিয়ে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি কিন্তু এখানেই আছি, বুঝলা? হুম। নীরা যেতে লাগলো। নিলয় আবার নীরাকে জড়িয়ে ধরে কপালে কিস করে। এবার যাও। তারপর নীরা তার মায়ের কাছে চলে যায়। কি রে, একা একা কই ঘুরছিস? আর সাজগোজ সব মুছে ফেলেছিস কেন? ভারী ভারী লাগছিল তাই। নীরা বিয়ে বাড়িতে আর কারোর সাথে কথা বলে না, জানলেই নিলয় যখন তখন ওর ঘাড় মটকে দিবে। ভাইয়া, মেয়েটা কে ছিল রে? কই, কোন মেয়ে? আমার ভাবি। হুম। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের দিব্যা। কিন্তু যাবার সময় দেখলাম রঙিন, আর আসার সময় সাদা কালো। কাহিনী কি ভাই? তোর এত কাহিনী জানতে হবে না। তাহলে কিন্তু সবাইকে বলে দেব। না রে বোন আমার, তোর কষ্ট করতে হবে না, আমিই বলবো। যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। হইছে আর বলতে হবে না, চলো বাসায় যাই। নীরা বাসায় ঢোকার সাথে সাথেই। আম্মু, কি রে, চিল্লাস কেন? তুমি সত্যি করে বলো, আজ আমায় ওই বিয়েতে কেন নিয়ে গেছিলা? এইটা কেমন কথা? বিয়েতে মানুষ কেন যায়? একদম মিথ্যা বলবো না। পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? ঠিকই তো বলছে। ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়া কমপ্লিট করেছে, এখন বাবার কোম্পানিতে বসবে। তোকে ওদের পরিবারের খুব পছন্দ ছিল, আর ছেলেও হ্যাঁ করে দিয়েছে। সামনের বুধবারে তোদের এঙ্গেজমেন্ট, তোর বাবা সব ঠিক করে দিয়েছে। মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও চাইতাম না। আমি ওরে বিয়ে করতে পারবো না। কেন পারবি না শুনি? পিয়াস কোন দিক দিয়ে খারাপ শুনি? ওকে আমার পছন্দ হয়নি। একদম মিথ্যে বলবি না। কত মেয়ে পিয়াসকে বিয়ে করার জন্য লাইন লাগিয়ে আছে জানিস? তুমি জানো না মা, ওই গুন্ডাটা এই কথা জানলে আমায় কুচি কুচি করে খাবে। তাই বলে তুমি আমায় সেই লাইনে দাঁড় করিয়ে দিতে পারো না? আমারও একটা মতামত আছে। তোর কি ধারণা আমি তোর বাবা তোর খারাপ চাইবো? আর তুই এত বড় হোসনি আমাদের মুখের ওপর কথা বলবি? কিন্তু মা, আর একটা কথা বললে থাপ্পড় খাবি। পিয়াসের সাথে তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। নীরা আর কিছু বলল না, জানে এর থেকে বেশি বলতে গেলে সত্যি থাপড় খেতে হবে। কিন্তু আমি কেন বিয়েতে রাজি হচ্ছি না? যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না। শুধু কি নিলয়ের ভয়ে মা বাবা এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছে? শালা নিলয়, ইচ্ছে করছে তোর ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দিব তোর। সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। পরের দিন কলেজে এগিয়ে দেয় পিয়াস আর নিলয় একসাথে দাঁড়িয়ে আছে। নীরা কলেজে ঢুকে দেখে নিলয় আর পিয়াস একসাথে দাঁড়িয়ে আছে। ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানি এই পিয়াস নিলয়কে কি বলছে। আজ তো নিলয় আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। নীরা ভয়ে ভয়ে এগিয়ে যায়। এর মধ্যে পিয়াস নীরাকে ডাকে। নীরা, তুমি এখানে? জি ভাইয়া, আমি এই কলেজে পড়ি, তা আপনি এখানে? আর বলো না, এ হচ্ছে নিলয়, আমার ছোটবেলার বন্ধু। আজ সকালে হঠাৎই দেখা, ওই এখানে নিয়ে আসলো। তোরা আগে থেকে একে অপরকে চিনিস? আরে তুই তো ওকে চিনিস না, ও হলো কাজিন। ও হলো আমার কাজিন ব্রাদার্স। কিন্তু নীরা, তুমি তো আমার... আরে বেটা চুপ কর, নইলে নিলয় তোর মাথাটা উড়িয়ে দেবে। নিজের বিপদ নিজে আনিস না। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার নিজের বোনের মতোই। নীরা, ও মনে হচ্ছে অন্য কিছু বলতে চাচ্ছে, তুমি ওকে বলতে দিচ্ছ না। এমা কে? আমি কি লুকাবো? আপনাকে আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। কি তিশা এখানে? না, আমি তো মিথ্যে বলছি, মেয়েটা একা দাঁড়িয়ে আছে। আর আপনাদের কলেজের সব ছেলেরা যা বাজে। নিলয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাইরে চলে যায়। তখন নীরা পিয়াসকে বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলেছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় রাজি হচ্ছে না। দয়া করে আপনি না করে দিন, তাহলেই সব পসিবল।
তুমি কি কাউকে ভালোবাসো? না, বাসি না। যদি বাসতাম তাহলে আর আপনাকে বলতাম না। আমার সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি বিয়ে করলে তোমাকে কি করব? বিয়ের জন্য তৈরি হও। বাই। শোনেন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কথাটা পিয়াসের কানে যায়নি। ও তার আগেই চলে গেছে, কিন্তু নীরা ভাবে সে কি বলল। নিলয়ের সাথে ওর বিয়ে, নিলয়ের সাথে বিয়েটাও মানে না, কিন্তু সে কেন এ কথা বলল? এই নীরু, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আর পিয়াস কই গেল? আপনার কি ধারণা আমি মিথ্যুক? আচ্ছা বাদ দাও, ও কই গেল? ও তো বাসায় চলে গেল, কি জরুরি কাজ আছে তাই। নীর পাখি? উফ, ছেলেটা আমায় এই নামে কেন ডাকে? আমার যেই নামটা শুনলেই বুকের মধ্যে ধক করে ওঠে। কি? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কই না তো, আমার ক্লাস হচ্ছে, গেলাম। বলেই দৌড়। নীর পাখি, তুমি যে কিছু লুকাচ্ছ তা তো আমি 100% শিওর, কিন্তু কি সেটা একবার যদি জানতে পারি তুমি উল্টাপাল্টা কিছু প্যাস করছো, তো তোমার অবস্থা খারাপ আছে। নীরা কলেজ করে বাসায় চলে আসে। নিলয় ওকে ড্রপ করে দেয়। সন্ধ্যায় নীরার মা নীরার ঘরে আসে। এগুলো নেই। কি এগুলো মা? শাড়ি আর কিছু জুয়েলারি। এগুলো আমি কি করব? পিয়াস ফোন দিয়েছিল, কালকেও কোর্ট ম্যারেজটা করতে চাচ্ছে। অফিসের কাজেও 1 মাসের ট্যুরে যাবে, তাই বিয়েটা করে রেখে যাবে। আর ওখান থেকে আসার পর অনুষ্ঠান করে তোকে ওদের বাড়ি নিয়ে যাবে। মা, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। এখানে বোঝাবুঝির তো কিছু নেই। দেখ নীরা, তোর সাথে অযথা তর্ক করার ইচ্ছে আমার নাই। বিয়েটা তোকে করতেই হবে। মা, তোমাকে আমার কিছু কথা বলার আছে। নিলয়। নিলয়? ওর কথা যেন তোর মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি। কত বড় বাজে ছেলেও মনে নাই? ও তোর বাবাকে কিভাবে অপমান করেছিল? ওর জন্যই তো তোর বিয়ে দিতে এই টেনশন থেকে মুক্তি পেতে চাই। কিন্তু মা, বিয়ে না করলে আমাদের মরা মুখ দেখবি। তো যা ইচ্ছে কর। নীরার মা চলে গেল। তুমি বুঝতেছো না মা? নিলয় যদি জানতে পারে আমাদের সবার অবস্থা খারাপ করবে, আর আমাকে তো মেরেই ফেলবে। সেদিন আমাকে দিয়ে বিয়ের পেপারে সই করে নিয়েছে, এত সহজে ছাড়বে না। ওর সব পাগলামো দেখতে দেখতে আমিও ওর জন্য একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমার জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হতে দিব না। বিয়েটা করব আমি। পরের দিন বিকালে নীরা আর পিয়াসের কোর্ট ম্যারেজ। নীরাকে কলেজে না দেখে নিলয় নীরার খোঁজ নিতে বের হয়, কিন্তু নীরার বাড়িতে খোঁজ নিয়ে জানে ওরা সকালে নাকি কোথাও বেড়াতে গেছে। নিলয় এ ব্যাপারে মোটেও ভালো লাগে না। আর এদিকে নীরার মা বাবা সকলে নীরাকে নিয়ে নীরার ফুপুর বাসায় চলে আসে, কারণ ওরা জানে নিলয় কুনাক্ষরে জানতে পারলে বিয়েটাই হতে দিবে না, আগেরবার যেমনটা করেছিল। নীরাকে আজ লাল পরে সাজানো হয়েছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিক। লিপস্টিকের কথা মনে করেই নীলার সেদিনের কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীরা চোখ বন্ধ করে নিলয়ের ঠোঁটের কিস করা অনুভূতি করতে থাকে। বাহ, আমার মেয়েটাকে বেশ লাগছে। কারণ নজর যেন না লাগে, কিন্তু নজর তো লেগেই গেছে। নিলয় নামের কুনজর। দেখবি মা, তুই অনেক সুখী হবি। পিয়াস তোরে অনেক সুখী রাখবে। কোর্টে নীরা আর পিয়াস পাশাপাশি চেয়ারে বসে আছে। পিয়াস অপলক চোখে নীরাকে দেখছে। নীরা বেশ বুঝতে পারে পিয়াস ওর দিকে তাকিয়ে আছে, আর থাকবেই না কেন। এত সুন্দরী মেয়ে যার পাশে বসে আছে, সে না তাকিয়ে থাকতে পারে? কিন্তু নিলয় নীরাকে এভাবে শাস্তে বারণ করেছিল। নিলয়ের কথা ভাবতেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। যেভাবে হোক বিয়ে তো হয়েছে ওদের। নীরা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয় আসছে না দেখে মন খারাপ করছে। আচ্ছা, আমার কেন মন খারাপ লাগছে ওর জন্য? আমি তো চাইছিলাম ও যেন আমার জীবন থেকে চলে যায়, আর যা হয় ভালোর জন্য হয়। আমি আর নিলয়ের কথা ভাববো না। কোর্টের সব ফর্মালিটি শেষ, এখন শুধু পিয়াস আর নীরার সই বাকি। নীরার হার্টবিট যেন বেড়েই চলেছে, মনে হয় হার্টটা এখনই বের হয়ে যাবে। এর মধ্যে পিয়াসও সই করে দেয়। এখন নীরার পালা। নীরাকে অনেকবার সই করতে বলার পরেও যখন সই করে না, তখন নীরার মা নীরার কাছে গিয়ে মাথায় হাত দেয়। সেটা করে দে মা, এতে তোরই ভালো হবে। নীরা কান্না করে দেয়। কাঁপা কাঁপা হাতে কলমটা সাইনটা করতে শুরু করে। ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে নিলয় ভয়ঙ্কর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিলয়কে দেখে নীরার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ের চোটে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিলয় নীরার গালে ঠস করে কষিয়ে থাপ্পড় মেরে দিয়ে পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের উপর ছুঁড়ে ফেলে দিল। কি করলি ভাই এটা তুই? এই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ,
সাহস কি করে হয় আমার মেয়ের গায়ের উপর হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট করে তুমি শান্ত হবা না? বেরিয়ে যাও এখান থেকে। নীরার বাবা, বের করে দাও এই ছেলেকে। এর মধ্যে 8-10 জন ছেলে এসে নীরার মা বাবা, পিয়াসের মা বাবা সবার পিছিয়ে এসে দাঁড়ায়। নিলয়, কি করছিস তুই এইসব? আজ আমার বিয়ে, তুই এই সিন ক্রিয়েট করছিস কেন? নীরাকে কি তুই আগে থেকে জানতিস? নিলয় পিয়াসের কথা শুনে নীরার দিকে আগুনের চোখে তাকালো, আর নীরা ভয় পেয়ে চেয়ার থেকে উঠে নিলয়ের হাত থেকে একটু দূরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। ও কি বলবে তোমায়? সেই কলেজের প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছে পড়ে আছো। অন্য জায়গায় বিয়ে ঠিক করার জন্য সবার সামনে নীরার বাবাকে যা নয় তাই বলে অপমান করেছো। বাজে ছেলে একটা। বাবা মায়ের কোনো শিক্ষা নাই, তা না হলে কারোর ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে? মানে কি বলতে চাচ্ছো? নীরা আপনার ঘরের মেয়ে ছিল 3 দিন আগে, এখন ও আমার স্ত্রী। আইন মতে ও আমার বিয়ে করা বউ। এই দেখেন প্রমাণ। নীরা, এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? মা, মা আসলে নীরার মা নীরাকে ঠস ঠস করে দুটো থাপ্পড় মেরে দেয়। আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে, তাহলে তোকে আতর ঘরে গলা টিপে মেরে দিতাম। মা, তুমি বিশ্বাস করো, আমি পেপারে সই করতে চাইনি। উনি আমাকে জোর করে। জোর করে? জোর করে কিভাবে কাউকে সই করানো যায়? আমায় বোঝাতে আসবি না। দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিছে। তোদের বিয়েটা তো আর এমনভাবে হয়নি। তুই আইনিভাবে নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। নিলয় পিয়াসের কলার ধরে। নীরার নামও মুখে আনিস না। বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে, নয়তো। নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস আমারও কিন্তু ক্ষমতা কম নাই। নিলয় পিয়াসের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। পিয়াস ছিটকে পড়ে গেল। বাবা, ও বাবা, তুমি বিশ্বাস করো, যা হয়েছে আমি ইচ্ছে করে করিনি। আমি এই বিয়ে মানি না। সুপ্রীতি, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার মান সম্মান নিয়ে তামাশা করতে পারে, সে মেয়ের দরকার নেই আমার। চলো এখান থেকে। আর আপনি কি বলছি, যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে, আর আপনি সেই ছেলেটার সাথে যখন ঘর করবেন ঠিক করেছেন, তখন তার কাছেই থাকেন। আজ থেকে আমাদের মেয়ে মৃত। বাবা, মা, আমাকে একা ফেলে যেও না। আমার কে আছে বলো? তোমরা ছাড়া আমি এই বিয়ে মানি না। নীরার কথা ওর মা বাবা কেউ শোনে না, সবাই চলে যায়। নীর পাখি, তুমি মানো আর না মানো, বিয়েটা আমাদের ভাঙবার মতো নয়। এটা যেভাবে হোক তোমার মানতেই হবে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিলে নিলয় নীরাকে ধরে ফেলে। আমি এই বিয়ে মানি না, আর বেঁচে থাকতে মেনে নিবও না। আমি থাকবো না আপনার সাথে। নিলয়ের রাগ এবার চরমে উঠে যায়। নীরাকে দেওয়ালের সাথে ধাক্কা মেরে দেয়। নীরা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নিলয় বুঝতে পারেনি নীরার লেগে যাবে। নিলয় ছুটে গেল নীরাকে তোলার জন্য। একদম শোবে না আমায়। নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। সরুন, সরুন আমায়। আমি আপনার কথাটা পুরো বলতে পারে না নীরা, সেন্স হারিয়ে ফেলে। নীরয় নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরার কপাল বেয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপাল কেটে গেছে। নীর পাখি, নীরু, কথা বলো নীরু। কেন যে তুমি আমার রাগটা উঠাও? ক্ষতি তোমারই হয়, বুঝো না কেন? তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। নিলয় আর দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীরাকে ডাক্তার দেখে ওদের অন্য একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে নিলয় একা থাকে। নিলয় ওর বাবা মায়ের সাথে থাকে না, কারণ নিজের মায়ের সংসারে অন্য মহিলাকে ও সহ্য করতে পারে না। নিলয় কখনো ওর সৎমাকে মা বলে ডাকেনি। ওর বাবাও এ নিয়ে প্রতিবাদ করেনি, আর করলেও কোনো লাভ হয়নি। যাই হোক, নীরার যখন সেন্স ফিরে তখন ও নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো, আর পুরো রুমে নীরার ছবি ঝুলানো। নীরার বুঝতে বাকি থাকে না যে এটা নিলয়ের ঘর। আস্তে আস্তে সে চারদিক দেখতে লাগলো, কোথাও নিলয়কে দেখতে পেল না। নীরার সাহস বেড়ে গেল। ও খুব কষ্ট করে উঠে রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে বাসা থেকে পালিয়ে গেল, কিন্তু রাস্তায় এসে আর কিছু চিনতে পারে না। আল্লাহ, কোন রাস্তা এটা? আমি তো কিচ্ছু চিনতে পারছি না। কোন দিকে যাব? উফ, মাথাটা কেমন হচ্ছে, ছিঁড়ে ফেলে দিই। নীরার রাস্তায় দৌড়াতে থাকে, কিন্তু কোনো বাড়িঘর গাড়ি কিছুই দেখতে পায় না, কারণ নিলয় যেখানে থাকে শহর থেকে অনেক ভেতরে। তার আশেপাশে কোনো বাড়িঘর নাই। আর দিনের বেলায় গাড়ি দেখা গেলেও রাতে তো কোনো পোকাও দেখা যায় না।
এর মধ্যে নীরার সামনে একটা গাড়ি দেখতে পায়। নীরা দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চাইলো। প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। গাড়ি থেকে 4টা ছেলে নেমে এলো। তারা লোভাতুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। কি প্রবলেম বেবি? আসো দেখি। ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। আমার কোনো হেল্প লাগবে না। বলেই দৌড়াতে লাগলো। অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তোমার না লাগলেও চলবে, আমাদের লাগবে বেবি। এর মধ্যে নিলয়ের গাড়ি এসে থামলো নীরার সামনে। নিলয় বাথরুম থেকে বের হয়ে দেখে নীরা নাই, আর মেইন দরজাও খোলা। ও ভালোভাবেই বুঝতে পারে নীরা পালিয়েছে, তাই গাড়ি নিয়ে বের হয়ে আসে। এসে দেখে নীরার হাত ধরে কেউ টানাটানি করছে। নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড়ে এসে নিলয়কে জোকের মতো জড়িয়ে ধরে। এর মধ্যে নিলয়ের লোকেরা এসে 4জন ছেলেকে পিটাতে শুরু করে। নিলয় নীরাকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। নীরা যেভাবে ধরে কান্না করছে, এতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে। নিলয় নীরাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসায়। তারপর বাসায় এসে নীরাকে বিছানায় বসিয়ে দেয়। নিলয় নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু নীরা সরিয়ে দেয়। এতে নিলয়ের মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারে। তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, এখনই কি হইতো? আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয় তোমার? সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? আমি এই বিয়ে মানি না। তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া পছন্দ করব। এতটাই অপছন্দ করো আমায়? আমি কি এতটাই খারাপ? আমায় কি ভালোবাসা যায় না? আমি যে অনেক ভালোবাসি তোমায়। প্লিজ আমায় ভালোবাসো নীর পাখি, প্লিজ। আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, আর কোনোদিন বাসবো না। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। নীরয় নীলার কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। নীরাকে বিছানার সাথে চেপে ধরে। ভালোবাসলেও তোকে আমার সাথে থাকতে হবে, আর ভালো না বাসলেও থাকতে হবে। আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। নীরার কথা শোনার সাথে সাথেই নিলয় নীরার চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে নীরার ঠোঁটে গলায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরা সহ্য করতে না পেরে নিলয়কে ধাক্কা মেরে বিছানায় অপর পাশে ফেলে দেয়। আপনার মতো এত নিচু মানুষ আমি জীবনে দেখিনি। আপনার চাও তো এটাই আমার শরীর? হ্যাঁ, নিন নিন, সব ইচ্ছা পূরণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। নিলয় নীরার কাছে গিয়ে আঁচলটা তুলে দেয়। নীর পাখি, তুমি অন্তত আমায় ভুল বোঝো না। আমি সারা জীবন তোমার টাচ না করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখি একটা মেয়েকে বিয়ে করে নেয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নীর, তুমি শুধু আমায় ভালোবাসো, কথা দিচ্ছি। তোমায় আঙুলের টোকাও দিব না, কখনো দিব না। তুমি শুধু আমার কথা মতো চলো। বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। হো, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গিয়েছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রেখেছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিয়ে যান না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নিলয় নীরের কথাগুলো শুনে রুমের একটা চেয়ারে সহজরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর নীরা ডুকরে কেঁদে ওঠে। আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনো দিনও মাফ করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই। এমন অবস্থা করব যাতে আপনি আমায় নিজে ছেড়ে দেবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নিব না, কখনো না। সকালে নীরার ঘুম ভাঙলো অনেক দেরিতে। তাকিয়ে দেখে নিলয় ওর পায়ের কাছে বসে কিছু একটা করছে। কি করছেন আপনি? ভয় পেও না নীর পাখি, তোমার পায়ের নখগুলো খুব সুন্দর, ওদের একটু রাঙিয়ে দিলাম নেইল পালিশ দিয়ে। দেখো খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো আর এখন যেমন করছে যেন কিছুই হয় নাই। নীরা চারদিকে তাকিয়ে দেখলো এটা সেই রুম না যে রুমে কাল ছিল। এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। এটা তোমার শ্বশুরবাড়ি নীর পাখি। মানে? কাল যখন তুমি ঘুমিয়ে পড়ছিলে তখন তোমাকে আমি এই বাড়িতে এনেছি। বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য নয়। হঠাৎ করেই তিশা এসে বলল, গুড মর্নিং গাইস, এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? তুমি? আমি তিশা, তোমার একমাত্র ননদ। ও, থাকার পাকামো করতে হবে না, যাও নিজের কাজে। বাবা কোথায়? কেন, আমি থাকলে কি কোনো সমস্যা? বাবাই তো সকালে বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলেছে, জরুরি কথা বলবে। কাল আপনি আমাকে কিভাবে নিয়ে এসেছেন? কি করে আবার? কোলে তুলে। জানো ভাবি, কাল ভাইয়া তোমায় কোলে করে সবার সামনে বাসায় নিয়ে এসেছে। আর বাবাইকে কি বলেছে জানো?
কি? এহেম এহেম। চলুন জেনে আসি। বাবা, আমি নীরাকে বিয়ে করেছি। ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। মেয়েটা কি নিজের ইচ্ছাতে তোমাকে বিয়ে করেছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করছি? সেটাই কি সত্যি নয়? মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর উপর কেমন টর্চার গেছে। অযথা কথা বলতে ভালো লাগছে না। তুমি মেনে না নিলে বলো, চলে যাচ্ছি। একদম ভালোভাবে করবা না। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছো। কি ভাবছো নিজেকে? এই নিয়ে কাল কথা হবে, ওকে নিয়ে ঘরে যাও। নিলয় আর কিছু না বলেই চলে গেল নিজের রুমে। এই ছিল নিলয় আর নিলয়ের বাবার কথা। এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানলাম না। জানবা কি করে? তুমি তো ভাইয়ার কোলে স্লিপিং। হঠাৎ নিলয়ের সৎ মা এসে তিশাকে বলো, কিরে, তোকে কি কাজে পাঠালাম আর তুই কি করছিস? মামুনি, একদম মনে নেই। ঠিক আছে, তোমরা নাস্তা করে নাও, এসো। সেটা আপনাকে ভাবতে হবে না, আমরা বাইরে নাস্তা করে নিব। নিলয়ের মা আর বোন নিলয়ের কথায় মন খারাপ করে চলে যেতে লাগলো। আন্টি, আমার খুব ক্ষুধা লাগছে আর গোসলও করব। আমায় আপনার একটা শাড়ি দেবেন? নীর, তোমার ক্ষুধা লাগছে আমায় বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে দিচ্ছি। আমি আন্টির বানানো খাবারই খাবো। আপনার খাইতে হলে বাইরের খাবার খান। বলেই নীরা ওদের সাথে চলে যায়। নিলয়ের উত্তরের অপেক্ষা না করে নীরা ভালো করেই জানে যে থেমে থাকলে নিলয় কোনো না কোনো বাগড়া দিবে। নীরা নিলয়ের মায়ের রুমে চলে যায়। মা, তুমি কোন শাড়িটা পরবে এখান থেকে পছন্দ করে নাও। আন্টি, আমি আপনার পায়ে পড়ছি, আমায় এখান থেকে বের করে দিন। আরে আরে, কি করছো? উঠো উঠো বলছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমায় জোর করে বিয়ে করেছে। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না। ও ভালোবাসার মূল্যই বোঝে না। এমন করে বলো না, জানো তো ওর মা মারা যাবার পর ছেলেটা একা থাকতে থাকতে বড্ড জেদি হয়ে গেছে। তাহলে আপনি? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। ওর মা মারা যাবার পর আমায় ওর বাবা বিয়ে করে আনে ওকে দেখাশোনা করার জন্য। জানো, আমায় দেখার পর আমার কোলে এসে জড়িয়ে ধরে মা মা বলে কত কান্না করেছে। আমায় ছেড়ে এক মুহূর্ত থাকতো না। আমিও যদি ওরে ছেড়ে চলে যাই সেই ভয়ে। ভালোই যাচ্ছিল আমাদের তিনজনের সংসার, কিন্তু তোমার ফুফু শাশুড়ি নীলের ছোট্ট মনটাকে আমার বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে দেয় যে আমায় মা বলে ডাকে না। এ নিয়ে ওর বাবা কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দিত। ওর ফুফু বলছে আমি নাকি ওর বাবাকে ওর থেকে কেড়ে নেব। ভাবছিলাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একটু একটু করে বড় হবার সাথে সাথে একটু একটু করে দূরে চলে গেছে। এ বাড়িতে থাকে না ও। তিশার সাথে দেখা করতে মাঝে মাঝে এ বাড়িতে আসে। কাল তোকে ওর কোলে দেখেই বুঝেছি ও পাগলের মতো তাকে ভালোবাসে। মারে, তুই পারবি আমার ছেলেটাকে স্বাভাবিক করে তুলতে, আবার এ বাড়িতে একসাথে আনন্দ থাকতে, আমার মা বলে ডাকাতে। আমার ছেলেটা খারাপ না তুই যতটা ভাবিস। ওকে একটু মন থেকে বোঝার চেষ্টা কর, তুই অসুখী হবি না। এটা কোনো দিনও সম্ভব না আন্টি, মাফ করবেন। বলেই নীরা একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। খাবার টেবিলে বসে তিশা চিল্লাচ্ছে, ভাই, এই ভাই, আয় না একসাথে খাই। মামুনি, বাবাইকে খুব মিস করছি। নাস্তা না করেই চলে গেল। একা হাতে সব সামলায়, জরুরি মিটিং আছে তাই চলে গেছে, অফিসে নাস্তা করে নেবে। আন্টি, আপনার ছেলে কোনো কাজ করে না? ওর বাবা তো আছে, ওর কাজ করার দরকার কি? দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছে। নিলয় তিশার চিল্লানি শুনে বাইরে এসে দেখে নীরা ড্রয়িং রুমে বসে নিলয়ের আসার দিকে তাকিয়ে আছে আর ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিলয় তো ওর দিকে তাকিয়ে আছে। দেখা হয়ে গেছে, আমি খাবো কি? কেন, খাবার কি কম পড়েছে? খাবার টেবিলে এত কত কিছু, ওর এগুলো খাবে না? বাইরে থেকে আনিয়ে দিব? তুমি তো বললে। বিয়ে করলেই কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? নাকি এটাও আপনার বাবার দায়িত্বে ছেড়ে দেবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করেছেন কেন? নীরার কথা শুনে তিশা আর নিলয়ের মা নীরার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ নিলয়ের মুখের ওপর এভাবে কারো কথা বলার সাহস নাই। আর নিলয় যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে ফেলবে। নিলয়কে ওইভাবে দেখেই নীরার জান শুকিয়ে গেছে, তাও সাহস নিয়েই বলল, ঠিক আছে, আপনি চাইলে আপনার বাবার টাকাতেই খাবেন, সাথে আমিও। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এখন আমার সাথে খাবেন, আসেন। তিশা, খাবার রেডি কর, আমি অফিসে যাব। বলেই হনহন করে রুমে চলে গেল। নীরা মনে মনে ভাবতে থাকে, আজব ব্যাপার, রাগ করলো না কেন? রেগে তো আমায় বাসা থেকে বের করে দেবার কথা ছিল। না, অন্য কিছু ভাবতে হবে। গুন্ডা ছেলে এমন এমন কাজ করব, তুই নিজে পালিয়ে বাঁচবি না। যা না অফিস, আমি তো এই সুযোগেই চাই তুই বাসা থেকে বের হ।
ভাবি তোমার পা দুটো কই, এগিয়ে দাও, সালাম করি। ধুর, কি বলছো? আমি তো ভাবতেই পারছি না আমাদের নিলয় তোর এত কথা হজম করে নিল। সবই ভাবির কামাল। এর মধ্যে নিলয় আসে। নিলয়কে দেখেই নীরা ক্রাশ খায়। বাহ বাহ, গুন্ডাটাকে দেখতে তো হ্যাপি লাগছে। ব্লু শার্ট, স্যুট, ব্ল্যাক প্যান্ট আর চোখে সানগ্লাস। ক্রাশ খাইলাম। আরে নীরা, কি ভাবছিস তুই? গুন্ডাটা বের হইলি তুই কেমনে পালাবি সেইটা ভাব। গুন্ডার চিন্তা বাদ দে। তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ শেষ। ঘরে চলো, কাজ আছে। আমি যেতে পারবো না। নিলয় নীরার দিকে রাগে চোখে তাকালো। যাচ্ছি তো, চলেন। নিলয় নীরাকে ঘরে এনে বসিয়ে দিল। আরে কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। না, আমি কিন্তু চিৎকার করব। নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না ভাবছো? কি বলছেন আপনি? এই যে আমায় ট্র্যাপে ফেলে বাসায় থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এই ব্যবস্থা। তাই বলে আপনি আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি। আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। জানি তো তুমি পালাবে না নীরো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। আপনি খুব বাজে একটা লোক। নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না আমি খুব ভালো করেই জানি। আর শোনো, এই বাড়ির চারদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তার লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো। সো পালানোর চেষ্টাও করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি। আমি আপনাকে খুন করব। তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছি যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। সো আমার জন্য একদম চিন্তা করো না, আমি জলদি ফিরে আসবো। নিজের খেয়াল রেখো জান। জান, মাই ফুট। বাসায় এসে দেখবেন আমি নেই। পালাতে না পারলেও কিছু একটা করবই। নীরার কথা শুনে নিলয় অচিরেই নীরাকে বিছানার সাথে ধরে নিজের ঠোঁটে নীরার ঠোঁটে চেপে ধরে টানা 10 মিনিট কিস করে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে। নীরা আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিলয় নীরার ঠোঁট ছিঁড়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় নীরার চোখে চুমু খেয়ে বলল, নীর পাখি, এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তা মাথাতেও আনবা না, কারণ এখন তোমার উপর তোমারই আর কোনো অধিকার নাই। তোমার উপর অধিকারটা আমার। তুমি জান আমার, আর আমার জানটার যেন কোনো ক্ষতি না হয় সেটা তুমি খেয়াল রাখবে। একটা আচরও যেন না পড়ে, তা না হলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশের নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না। অন করে নাও, আমি ফোন দিব। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে বলে দিলাম। নিলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না নাকি? তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমায় কিস করা, এভাবে শিকল পায়ে পড়াতে পারলি? হ্যাঁ খচ্চর পোলা, আটকে রাখবি রাখ। তোর জীবনটা যদি আমি তেজপাতা না করে দিছি তো আমার নামও নিরু না। এই হোয়াট নিরু? নীরা আমার নাম, নীরা। নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুণটাকে গুছিয়ে দিলে। আবার বোঝা শেষ, তুই রাক্ষস। সত্যি কোনো দিন আমায় ছাড়বি না। আল্লাহ পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবো? ফোনের কথা বলো না? কই ফোন? বাহ, এত দামি ফোন। নীরার ওর মায়ের কথা মনে পড়ে যায়, তাই দেরি না করে ওর মায়ের কাছে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? কেমন আছো মা? বাবা কেমন আছে? কোন মুখে তুই ফোন করেছিস? যে কাজটা করেছিস তারপর ভাবলি কি করে আমরা ভালো আছি? মা তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমাকে ব্ল্যাকমেল করে। তাই? তাহলে তুই কেন কাল ওখান থেকে ফিরে আসলি না? এসে আমাদের কাছে মাফ চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই? আমি এখানে তোমাকে কে বলেছে? ওই ছেলেটাই ফোন দিয়েছিল। তুই তো নিজের সুখ বেছেই নিয়েছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তোর। নীলয় ফোন দিয়েছিল? নাটক করবি না একদম। আমি বাবার সাথে কথা বলবো মা। চেষ্টাও করবি না। তোর বাবা অনেক কষ্ট পেয়েছে। পিয়াসের পরিবার নেহাত ভালো মানুষ, তাই অপমানটা করেনি। তোর জন্য, শুধু তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার যদি আর একবার আমায় ফোন দিয়েছিস তো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যালো হ্যালো মা, তোমরা আমায় ভুল বুঝছো মা। তিশা ঘরে এসে নীরার ফোনের সব কথা শুনতে পায়। তিশা নীরার ঘাড়ে হাত দেয়। নীরা তিশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগে।
তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেললো। আমার বাবা মার কাছে আজ আমি মৃত। আমি কোনোদিনও তোমার ভাইকে ক্ষমা করব না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাই। আমি কি করব বলো? এখন আমি মরতেও পারবো না আমি নিজের ইচ্ছায়। শান্ত হও ভাবি, শান্ত হও। এইভাবে কান্না করলে শরীর খারাপ করবে তো। আমি কি করে শান্ত হই বলো? চলো তো ওঠো, তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। গুন্ডাটা আমি আটকে রেখে গেছে, দেখছো না? ওয়েট আ মিনিট। তিশা নীরার পা থেকে শিকলটা খুলে দিল। তুমি কি করে খুললে? আমি সেই কখন থেকে কত টানটানি করছি, কিন্তু নিলয়ের বোন আমি, ওর টেকনিকটা আমার জানা আছে খুব। তুমিও জেনে যাবে আস্তে আস্তে। চলো তাড়াতাড়ি চলো, আবার এসে তোমায় আটকে রাখবো, নয়তো তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। নীরাকে নিয়ে তিশা ওদের বাড়ির পিছনের বাগানে নিয়ে আসে। বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগান, এত ফুলের গাছ। ভাইয়ার সব পছন্দ। এই দোলনাটাও তোমার ভাইয়া লাগিয়েছে? না, ওটা বড় আম্মু থাকাকালীন লাগানো হয়েছে। উনি দোলনা খুব পছন্দ করতেন তাই। আর এটা বড় আম্মুর কবর। বড় আম্মু? নিলয় ভাইয়ার আম্মু। বাসাতেই কবর দিছে? বাবাই নাকি দিতে চাইনি, পারিবারিক কবরস্থানে দিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার কান্নায় এখানেই কবর দিয়েছে। একটা কথা জানো, প্রায় ভাইয়া এখানে এসে আম্মুর কবরের ওপর এসে শুয়ে থাকে। কেন? ভাইয়ার ভালোবাসার খুব অভাব জানো। আম্মু মারা যাওয়ার পর তাকে কেউ আর তেমন ভালোবাসেনি, বলতে পারো ভাইয়াও নেয়নি। আমার মাকে তো ভাইয়া দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে। আমি সবই দেখি, ভাইয়ার কটু কথা, আমার মায়ের নীরবে কান্না। আমি কিছু বলি না, কারণ ভাইয়ার কোনো দোষ নেই জানো। ভাইয়ার মনে আমার ফুফু এমন বিষ ঢেলেছে যে বিষ আর কখনো ওঠানো সম্ভবই না। ভাইয়া আমার মায়ের সাথে কথা না বললেও আমায় খুব ভালোবাসে জানো। তোমার বাবা কিছু বলেন না এ নিয়ে? বাবা যখন কিছু বলে, ভাইয়া এখানে এসে আম্মুর কবরের ওপর শুয়ে চিৎকার করে কাঁদে আর বলে, আম্মু আমায় তুমি তোমার কাছে নিয়ে যাও, আমায় কেউ ভালোবাসে না। বাসার সবাই কাঁদে ওর এই কান্না দেখে, জানো এখনো ভাইয়া এখানে এসে কাঁদে। বাবাই ভাইয়াকে আর কিচ্ছু বলে না, কলেজে বাজে বন্ধুদের সাথে মিশে নিজের জীবনটা নষ্টও করছে। কারো কোনো কথাই তো শোনে না, কারো শাসন পাইনি তো। ভাবি বিশ্বাস করো, আমি আজ অনেক খুশি। শুধু আমি না, মামুনিও। ভাইয়া তোমার কথায় আজ অফিসে গেছে আর মামুনির হাতের রান্নাও খেয়েছে। তোমার ভাইকে দেখে বোঝা যায় না এত কষ্ট মনে আটকে রয়েছে। ভাবি তুমি একটা কথা রাখবে আমার? বলো। ভাবি আমার ভাইয়াটাকে ছেড়ে যেও না, ও খুব ভালোবাসে তোমায়। আমি তোমার ভাইকে ভালোবাসি না। ভাবি ভালোবাসে না তো কি হয়েছে, কিন্তু বাঁচতে কতক্ষণ বলো? কখনো সম্ভব না। আচ্ছা বাজি লাগাও। বাজি? আচ্ছা তাহলে বাজির আগে তোমার আমার কিছু কথা রাখতে হবে। কি? আমার ভাইয়াকে মামুনির কাছে ফিরিয়ে দিতে হবে তোমার। আমি কি করে? সেটা আমি জানি না, আমার এই কাজটা করলে বাজিতে তো তুমি হারবেই 100%, কিন্তু বাই এনি চান্স জিতলে আমি নিজ দায়িত্বে ভাইয়ার কাছ থেকে মুক্তি দিয়ে দেবো। কি রাজি? ভেবে দেখো, তুমি হাজার চেষ্টা করলেও ভাইয়ার কাছ থেকে কিন্তু পালাতে পারবে না। তাহলে তো রাজি হতেই হবে। আমি রাজি। দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন জলদি চলো, তোমার গুন্ডা আবার এসে দেখলে আমার মাথা কেটে নেবে। একটা কথা তো বলাই হয়নি, বাড়ির চারপাশে নাকি সিসি ক্যামেরা লাগানো আছে। আর তোমার ননদকে কি তুমি খুব কাঁচা খেলোয়াড় ভাবছো? এই দেখো। তোমার ভাইয়ের ট্যাব তুমি কই পেলে? তোমার না জানলেও চলবে, এখন জলদি চলো। তুমি যাও, আমি আসছি। জলদি এসো, আমি গেলাম। নীরা নিলয়ের মায়ের কবর জিয়ারত করে দোলনায় বসে দোল খেতে থাকে আর ভাবতে থাকে। আচ্ছা আমি সত্যি কি বাজিতে হেরে যাব? নিলয় কি সত্যি? আর উনি এতটা একা থাকে কেন? এতটা একা কেউ থাকতে পারে? আমি কি পারবো আন্টির সাথে ওনার মিল করাতে? আমাকে তো পারতেই হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে। ভাবতে ভাবতেই কেউ নীরার গালে কষে থাপ্পড় মারলো। নীরা হুড়মুড় করে দোলনা থেকে নিচে পড়ে গেল। আল্লাহ গো, এই কোন শয়তান রে আপনি? নীরা তাকিয়ে দেখে নিলয়, সেই একটা লোক নিয়ে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার তো নিলয়কে দেখেই জান উড়ে গেল। নিলয় আচমকায় নীরাকে টেনে তুলে নীরাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে শুরু করলো। নিলয় নীরাকে আজ ছাড়তেই চাচ্ছে না। এদিকে নীরার দম আটকে যাবার উপক্রম। নীরার সমস্ত শক্তি দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে হাঁপাতে শুরু করে। নিলয় আবার নীরাকে টান দিয়ে এনে নীরার ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে। নীরা আর সহ্য করতে না পেরে নিলয়ের ঠোঁটে কামড় মেরে দেয়। নিলয় তাও নীরাকে ছাড়ে না। এদিকে নীরার জান বেরিয়ে যায় অবস্থা।
নিলয় এবার নীরাকে ছেড়ে দিয়ে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসে। ভাই কি করছিস? ভাবির লাগছে তো, ছাড় ছাড় ভাবিকে। ওকে ওভাবে টানছিস কেন বাবা? ছেড়ে দে ওরে। নিলয় কারো কথায় কান দিল না, নীরাকে রুমে নিয়ে এসে লক করে দেয়। তোমার ফোন কোথায়? নীরা ভয়ে ভয়ে ফোনটা বের করে দেয়, আর নিলয় ফোনটা নিয়েই সজোরে ফ্লোরে আছাড় মারে। নিলয়ের ফোনটা আছাড় মারা দেখেই নীরা একদৌড়ে বিছানায় ওঠে, দেওয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেরে বসে পড়ল। আমার কথা তোমার শুনতে ভালো লাগে না? কি বলে গেছিলাম আমি? শুনতে পাচ্ছ না কি বলছি আমি? টিভি দেখতে বলেছিলেন। আর কিছু লাগলে তিশাকে ডেকে নিতে বলেছিলেন। আর ফোন দেবেন বলেছিলেন। আর তুমি কি করছো? কার পারমিশন নিয়ে তুমি পা থেকে ওটা খুলছো? আর কার পারমিশনে তুমি রুম থেকে বের হইছো? কতবার ফোন দিছি তোমার ধারণা আছে? কত টেনশনে পড়ছিলাম আমি। আমি তো চুপ, একদম চুপ। কোন সাহসে তুমি আমার কথা অমান্য করো? ইউ ইডিয়েট গার্ল। জানো আমি কিভাবে বাসায় আসছি? ভাবছি যে বাসা থেকে পালিয়েছি। সে চিন্তা মাথাতেও এলো না। যদি সত্যি এমন কিছু করো তো মনে রেখো তোমার মা বাবা সেই কাজের শাস্তি পাবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, যেদিন যাব আপনার সামনে দিয়েই যাব, চোরের মতো পালাবো না। এবং আপনি নিজেই আমায় এই বাসা থেকে বিদায় করবেন। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ দেখাও আমারে। বলেই রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। কি করছেনটা কি? থামুন। একদম কাছে আসবি না। তোর উপরে রাগটা এগুলোর উপর তুলছি, হাতের কাছে আসলে কিন্তু। নীরা নিলয়ের কথা শুনে দুপা পিছিয়ে গেল, কারণ নিলয় যে রেগে আছে ওকে ও ভেঙে ফেলতে পারে। সবই যখন ভাঙলেন, এটা বাকি থাকবে কেন? নিলয় নীরার হাত থেকে নিলয় ফুলদানিটা নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে হনন করে বাথরুমে চলে গেল। অন্যদিকে মামনি আমার জন্যই আজ ভাবির ওপর দিয়ে এই সুনামিটা চলে যাচ্ছে। না জানি ভিতরে কি হচ্ছে। কাজটা তুই মোটেও ভালো করিসনি। ছেলেটার যা রাগ, মেয়েটার কোনো ক্ষতি যেন না করে ফেলে। না মা, ভাইয়া এমন কিছু করবে না, কারণ ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে। এদিকে নীরা আস্তে আস্তে ফ্লোর পরিষ্কার করতে থাকে। এর মধ্যে নিলয় বাথরুম থেকে বের হয়ে নীরাকে ফ্লোর পরিষ্কার করতে দেখে আবারও রেগে যায়। হ্যাঁচকা টান দেয় নীরাকে। নীরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে নিলয় নীরাকে ধরে নেয়, আর নীরা ভয় পেয়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় নীরার থেকে ঝট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে নীরাকে বিছানার ওপর ধপ করে বসিয়ে দেয়। সাহস কি করে হয়? তুমি কাজ পরিষ্কার করতেছো, যদি হাত কেটে চাই তখন কি হবে? হ্যাঁ, আমি তো রুম পরিষ্কার। তোমাকে বলছি আমি ফ্লোর পরিষ্কার করো। যেটা বলি সেটা তো করো না। আর সব কাজে ওস্তাদি করতে কে বলছে? নীরা কাছ থেকে নিলয়কে দেখছে। নিলয়ের চোখে শুধু ওকে হারাবার ভয়। নীরা লক্ষ্য করলো নিলয়ের ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে। তখন নীরা নিলয়ের ঠোঁটে কামড় দিয়েছিল, তাই এমন হয়েছে। না চাইতেও নীরার হাত নিলয়ের ঠোঁটে চলে যায়। হঠাৎই তিশার ডাক। ভাইয়া, এই ভাইয়া দরজাটা খোল প্লিজ। ভাইয়া ভাবিকে মারিস না। নিলয় গিয়ে দরজা খুলে দিল। তিশা রুমে ঢুকতেই আগে নীরাকে দেখলো, তারপর পুরো রুম দেখেই। ভাইয়া কি করছিস তুই এগুলো? ফরিদা, ফরিদা। জি আপা। রুম পরিষ্কার করে দাও। ভাইয়া ভাবি চলো খেয়ে নেবে। আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। যা আসতেছি। তিশা চলে গেল। নিলয় নীরাকে বলল, চলো খেয়ে নিবে। কি বললাম শোনেন নাই? তুমি কি চাচ্ছ আমি আবার কিছু করি? না। চলো। নিলয় আর নীরা খেতে গেল। আন্টি আমি বেশি কিছু খাবো না, শুধু একটুখানি। ভাত খাবে নাকি 2টা থাপ্পড় খাবে? কি খাবে জলদি বলো। নীরা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। খাচ্ছে আর নিলয়ের 14 গোষ্ঠী উদ্ধার করছে। তোমাদের বাবা আজ আসবেন না, জরুরি কাজে চিটাগাং যেতে হচ্ছে। ওনার শরীরটাও বেশ কিছুদিন ভালো যাচ্ছে না। বারণ করলাম কিন্তু আমার কথা শুনলো না। মামনি বাবাইকে বোঝাও, এইভাবে চললে তো খুব জলদি কিছু একটা। এত কথা বলিস কেন তুই? যত ফালতু কথা, চুপচাপ খা। বলেই নিলয় খাবার ছেড়ে উঠে পড়ল আর বাড়ির বাইরে চলে গেল। দেখলেন না খেয়ে চলে গেল। ও যায়নি। আপনি জানলেন কেমনে? ও তো বেরিয়ে গেল। ভাবিও আম্মুর কবরে গেছে। নীরা কিছু না বলে ওর হাত ধুয়ে বাড়ির পিছনে চলে গেল। গিয়ে দেখে নিলয় সত্যি ওর মায়ের কবরের পাশে বসে কাঁদছে। নিলয় নীরাকে দেখেই উঠে হনন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নীরা দাঁড়িয়ে থেকে নিলয়ের মায়ের কবরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা এমন কেন?
নিজের কষ্টের কথাও কারোর সাথে শেয়ার করতে চায় না। নিজের মধ্যে কষ্ট চেপে রাখতে কে বলেছে ওনাকে? সব থাকতেও কেন এতিমের মতো থাকে? না, ভয় পেলে চলবে না। ওনাকে ওনার সব কিছু ফিরিয়ে দিতেই হবে, তার চেষ্টাই করতে হবে। সারাটা বিকেল নীরা তিশা আর মায়ের সাথে গল্প করে কাটালো। সন্ধ্যার পর রুমে এসে নীরা চারদিক ঘুরে দেখতে লাগলো। নিলয়ের সব জিনিসপত্র, কাপড় চোপড়, ওর ছোটবেলার ছবি, ওর মায়ের ছবি। নীরা যেন নিলয়ের মায়ে জড়িয়ে যাচ্ছে। হঠাৎ ওর চোখে পড়ে বিছানার ওপর অনেকগুলো প্যাকেটের ওপর প্যাকেট। নীরা প্যাকেটগুলো নিয়ে দেখে সব শাড়ি আর সালোয়ার কামিজ। নীরার মুখে হাসি ফুটে উঠল। নীরা শাওয়ার নিয়ে একটা শাড়ি পরল। ড্রেসিং টেবিলের সামনে আসতেই নীরার পায়ে একটা কাঁচের টুকরো ঢুকে পড়ল। নীরা ব্যথায় কুকরিয়ে উঠল। এর মধ্যে নিলয় রুমে ঢোকে। নীরার আহ করে উঠাটা শুনতে পায়। নিলয় দৌড়ে নীরার কাছে যায়। নীরা ইশারায় পা দেখিয়ে দেয়। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নীরার সামনে হাঁটু গেড়ে বসে নীরার পা কোলে তুলে নিয়ে দেখে একটা কাঁচের টুকরা নীরার পায়ে গেঁথে গেছে আর রক্ত পড়ছে। নিমিষেই নিলয়ের চোখ লাল হয়ে যায় রাগে। এর মধ্যে তিশা আসে রুমে। নীরার পায়ের এই অবস্থা দেখে দৌড়ে ওষুধের বক্স এনে দেয়। নিলয় কাঁচের টুকরোটা বের করে নীরার পায়ে ব্যান্ডেজ করে দেয়। ফরিদা, জি ভাইজান। এই টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে যা। আমি কি কোনো ভুল করেছি ভাইজান? আপনি আমাকে তাড়িয়ে দিলে আমি কোন হানে যামু কোন? একটা কথা বলবি না, বেরিয়ে যা এখান থেকে। ভাইয়া, তুই কোনো কথা বলবি না? তুই এখন এখানে? ফরিদা আপু, আপনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনবেন প্লিজ? জি আপা, এখনই আনতেছি। তুমি আমার কথার অমান্য করছো? উনি তো ইচ্ছে করে করেনি, তাই না? ফ্লোর পরিষ্কার করার সময় একটু নোংরা থেকে যেতেই পারে, এতে করে ওনাকে তাড়িয়ে দেবার কি আছে? ওনাকে তাড়িয়ে দিলে উনি এখন কই যাবে? আমি এত কিছু জানতে চাই না। ওর জন্য তোমার শরীর থেকে রক্ত পড়ছে, শাস্তি ওকে পেতেই হবে। তাই তাহলে তো আপনাকে আগে পেটানো দরকার। আপনি তো ফ্লোর নোংরা করছেন। আপা, পানি দিন। আর আপনারা এখন যান। আপা, আমি আন্টি রান্না করছে, ওখানে গিয়ে সাহায্য করেন। আমি আপনার সাথে পরে কথা বলছি। তিশা আর ফরিদা চলে গেল। পানিটা খান। নিলয় নীরার কথা না শুনে চলে যেতে লাগলো। আমার কথাটা কি কানে যায়নি? নিলয় রাগের চোটে নীরার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে গ্লাসটা নীরার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীরা মনে মনে হাসছে নিলয়ের কাণ্ড কারখানা দেখে। নিজে নিজেই অল টাইম ওকে কষ্ট দিবে, কিন্তু কেউ ভুল করেও কিছু করলেও তাকে আস্ত গিলে খাওয়াবার উপক্রম করে। কি ভালোবাসা! এর মধ্যে নিলয় রুমে ঢুকে বাথরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর নিলয় বের হলো। নীরা আর চোখে নিলয়কে দেখছে। নিলয়ের গাল বেয়ে পানি পড়ছে। নীরা যেন প্রায়ক্ষণেই নিলয়কে দেখে ক্রাশ খাচ্ছে। এখন শাওয়ার নিলেন যে? নিলয় কিছু না বলে নীরাকে কোলে তুলে নিল। কি করছেন? নিলয় নীরার কথা কানে নিল না, যেতে শুরু করলো। আজ নীরা নিলয়ের কোলে উঠে লাফালাফি করছে না, বরং নিলয়ের গলাটা দুহাত দিয়ে জড়িয়ে আছে নীরা। নিলয়ের শরীর থেকে আসা মিষ্টি গন্ধ কোনো এক অনুভূতিতে হারিয়ে যাচ্ছে। নিলয় নীরাকে ছাদে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। নীরার সাথে সাথে আহ করে উঠল। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে আবার কোলে তুলে নেয়। সরি, আসলে মনে ছিল না। সমস্যা নেই, ঠিক আছে। নিলয় নীরাকে ছাদে বিছিয়ে রাখা মাদুলে বসিয়ে দিল। নীর পাখি, এখানে একটু কষ্ট করে শুবা? নীরা কিছু না বলেই শুয়ে পড়ল। নীর পাখি, তোমার হাতটা একটু টান করবা? নীরা হাত টান করতেই নিলয় নীরার হাতের ওপর শুয়ে পড়ল। জানো জান পাখি, আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে এইভাবে শুয়ে জ্যোৎস্না দেখবো। তোমায় বললে তো তুমি আর নিজের ইচ্ছায় আসতে না, তাই তোমাকে এভাবে নিয়ে আসছি। তোমার জন্য একটা জিনিস আনছি, নিবা? এই নাও। চালতার আচার? কই পাইলা? সরি, পাইলেন। নীর পাখি, তুমি আমায় তুমি করেই ডেকো প্লিজ। আপনি ডাকটা কেমন যেন লাগে। আচ্ছা বাদ দাও, তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি এটা নিবা না? নীরা কিছু না বলে নিলয়ের হাত থেকে আচার নিয়ে খেতে শুরু করলো। নীর পাখি, আমি খুব সরি। কিসের জন্য? আজ দুপুরের ঘটনার জন্য। নীর পাখি, জানো এই বিশাল দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আমায় এত বড় দুনিয়াতে কেউ ভালোবাসে না। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করলো। ভাবছিলাম উনি আমার নিজের ছেলের মতো ভালোবাসবে, কিন্তু না,
উনি তো আমাকে সবার কাছ থেকে আলাদা করে দেবার জন্য আসছে। আমার বাবার কাছ থেকে আমায় আলাদা করে দিছে। বাবা আমায় আগের মতো ভালোবাসে না, বলতে পারো আমায় ভাবার মতো সময় ওনার নাই। আমি বাসায় থাকলেও কারো কিছু না, আর না থাকলেও কারো কিছু না, তাই আলাদা বাসায় থাকি। তোমার জেদের জন্য আজ আমি এই বাসায়। আপনাকে কে বলছে যে আন্টি এ বাসায় আপনাদের আলাদা করার জন্য আসছে? ফুপি বলছে। ফুপি একমাত্র মানুষ যার আমার জন্য একটু সময় আছে। আজ যখন তুমি আমার ফোন ধরছিলে না, তখন আমার খুব ভয় করছিল জানো। ভাবছিলাম তুমিও মায়ের মতো আমায় ছেড়ে চলে গেছো। তুমি আমায় কখনো একা রেখে যেও না নীলু। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক কষ্ট দেই। কি করব বলো? তোমাকে হারানোর ভয়ে আমি এমন করি। তুমি বোঝো না আমায়? আচ্ছা, আপনি যে কাজ না করে বসে থাকেন, এটাও কি আপনার ফুপি বারণ করছে? ফুপি বলছে। এর মধ্যে একটা মেয়ে নীল বলে দৌড়ে এসে নিলয়কে আঠার মতো জড়িয়ে ধরলো। মেয়েটি নিলয়কে আঠার মতো জড়িয়ে ধরেই আছে। নীরা তো খেপে বোম। কি হচ্ছে এটা কি? কে আপনি? ওকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? হু আর ইউ আমাকে এই কোশ্চেন করার? আহ, লাগছে আমার। ছাড় তো, আগে ভালোভাবে বসতে দে। মেয়েটি নিলয়কে ছেড়ে দিল। নীরা আজ নিলয়ের মুখে এত হাসি দেখেছে, আগে দেখেনি। এতে নীরার গা আরো জ্বলে ওঠে। তুই এত রাতে এখানে কি করে? কার সাথে আসলি? আরে দাঁড়া, আগে তোকে একটু জান ভরে দেখতে দে। আমি একা আসছি, মা ফুপুর বাসায় গেছে, ফুপু অসুস্থ তাই আমি তোর কাছে চলে এলাম। ভালো করিনি বল? সেটা আবার বলতে, তোকে খুব মিস করছিলাম। তোকে আমি দেখে নিব। দুচু ছেলে বউ থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরা। আরে নীরা, ও হচ্ছে আমার ফুপির মেয়ে, আর আমার খুব ভালো একটা বন্ধু মুনিরা। আর মুনিরা ও তোর ভাবি নীরা। হাই নীরা, নাইস টু মিট ইউ। সেম টু। ওই, ও তোর ভাবি, নাম ধরছিস কেন? আমিও সব ভাবি টাবি বলতে পারবো না, নীরাই ঠিক আছে। বাদ দে তো, তুই এত সুন্দর হইলি কে করে তাই বল। মনিরা আর নিলয় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। আর নীরা দুজনকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর হাতের আচার হাতে চটকাচ্ছে। তিশা এসে বেশ বুঝতে পারলো নীরার মনের মধ্যে কি চলছে। তিশা নীরার কাছে বসে চুপি চুপি বলতে লাগলো, কেউ কি আর চায় নিজের ক্রাশের বউকে ভাবি বলতে? মানে কি বলতে চাস? এই শাকচুনিটা তোমার গুন্ডার ঘাড় মটকানোর জন্য ওত পেতে আছে, কিন্তু ভাব মতো পারছে না। কি বলতে চাচ্ছ? ভাইকে পছন্দ করে ও, ভাইকে বিয়ে করবে বলে সুসাইডও করতে গেছিল। এরপর ভাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। পরে ভাইয়ের হাত পা ধরে বন্ধু আবার নাটক করেছে। এখন আসলেই ভাইয়ের পিছে আঠার মতো লেগে থাকে। কখন যে কি করবে এই মেয়ে কে জানে। তোমার ভাই যা ইচ্ছা করুক, আমার কি? আমি তো দুদিন পরে চলে যাব। তখন থাকবে এই মনিরাকে নিয়ে। আর আমার মনে হয় না উনি ওকে ভালোবাসবে। কি বলো ভাবি এটা? তাকিয়ে দেখো তোমার গুন্ডাকে কিভাবে জড়িয়ে আছে। ছেলে মানুষের মন কখন কি করে। আর বাদ দাও, তুমিই তো চলে যাবে। আমি রুমে যাব, ভালো লাগছে না। এখনই যাবে? আর একটু থাকি। নীরা তুমি যাও, নিলয় পরে যাবে। হ্যাঁ আপু, আপনারা থাকেন, আমরা চলে যাচ্ছি। নীরা তিশার দিকে বিরক্ত হয়ে তাকালো। তিশা বুঝেও না বোঝার ভান করলো। ভাবি চলো, ওদের অনেক রাত হবে, তুমি আর আমি খেয়ে শুয়ে পড়ি। আমি একা যেতে পারবো না। আমি আছি তো, চলো ধরে নিয়ে যাচ্ছি। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই মনিরা নিলয়ের চুল হাত দিয়ে নাড়াচাড়া করছিল। নীরা এবার বেশি খেপে যায়। রাগের বশে উঠে হনহন করে যাইতে শুরু করলো, কিন্তু একটুখানি গিয়েই পায়ের ব্যথায় কুকড়িয়ে উঠল। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ধরতে গেল। লাগবে না আপনাকে, আপনি যান আপনার ফ্রেন্ডের কাছে, দেরি হয়ে যাবে। নিলয় তাকিয়ে দেখে নীরার পা দিয়ে আবারও রক্ত বের হয়ে গেছে। চুপ, একদম চুপ। নিলয় নীরাকে কোলে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। তিশা এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে আর মনিরের আগে ফুলতে থাকে। মাই ডিয়ার ভাবি, আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি এই ওষুধের ডোজ ভালোভাবেই অ্যাটাক করতে শুরু করেছে। মুনিরা আপু চলো আমরা খেয়ে নিই, ওরা পরে খাবে। কেন পরে খাবে কেন? তুই যা, আমি নিলয়কে নিয়ে আসছি। হ্যাঁ যাও 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 মুনিরা আপু, তুমি না গেলে যে ওষুধটা ঠিকঠাক কাজে দেবে না। নিলয় নীরাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল, দিয়ে নীরার পা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটি আপনার বোন? হ্যাঁ, ফুপির মেয়ে। আপনাকে অমন করে জড়িয়ে ধরলো, আপনি কিছু বললেন না কেন? ও তো অমনই, বাচ্চাদের মতো যখন তখন জড়িয়ে ধরে। আপনি খুব মিস করেন না? খুব ভালোবাসেন? হ্যাঁ, ছোট বোনের মতো। ছোট বোন হলে কি বিয়ে করার জন্য সুইসাইড করতো?
কে বললো তোমাকে এইসব? এর মধ্যে মুনিরা এসে নিলয়ের হাত ধরে টানতে থাকে। চল না নিলয়, খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। আপনি গিয়ে খেয়ে নিন, ও এখন যাবে না। কেন? ও যাবে না কেন? ও খেয়েছে আর খাবে না, আপনি যান। নিলয় হাঁ করে তাকিয়ে আছে নীরার দিকে। নীরাকে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। মনি তুই যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। নীরামণি নাম শুনেই নিলয়ের দিকে তাকিয়ে থাকলো। মনিরা চলে গেল। তুমি এমন করলে কেন? মেয়েটা মন খারাপ করলো কেন মন খারাপ লাগছে? যান, গিয়ে কোলে নিয়ে বসে মুখে তুলে খাইয়ে দিন। এমন ভাবে কথা বলছো কেন? তুমি থাকো, আমি আসছি। একদম রুম থেকে বের হবে না, এখানে চুপচাপ বসেন। নিলয় কিছু বলতে নিয়েও বলল না, সোফায় বসে টিভি দেখতে লাগলো। খুব শখ না মনিরার কাছে গা ঘেঁষে বসে খাবার? ঘাড়টা না একদম মটকে দিব। কিন্তু আমার কেন এত গায়ে লাগছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কি? একটু পরে মনিরা এসে নিলয়ের পাশে বসে পড়ল। নীরা আর চোখে ওদের দেখছে। নীল, চল ছাদে যাই, আজ সারা রাত আমরা গল্প করব। না রে, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ঘুমাবো। তুইও যে খেয়ে নে। তো চল আমার রুমে, তেল দিয়ে তোর মাথা মালিশ করে দেই, ঘুম ভালো হবে। নীরা এবার জোরে জোরেই বলে উঠল, আমার ক্ষুধা লাগছে, এক্ষুনি আমায় খাবার টেবিলে নিয়ে চলেন। তুমি না বললে খাবে না? বলেছিলাম, কিন্তু এখন বলছি খাবো। আপনি নিয়ে যাবেন কিনা? নিলয় এসে নীরাকে কোলে তুলে নিয়ে যায়। এটা দেখে মনিরা রেগে যায়। খাবার টেবিলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দেয়, আর নিজেও এসে একটা চেয়ারে টেনে বসে পড়ে। আন্টি আপনার খাওয়া শেষ? না রে মা, আমি খাবো না আজ, তোমরা খেয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আন্টি প্লিজ, আপনিও আমাদের সাথে বসেন না প্লিজ। না রে মা, মন চাচ্ছে না। আপনি আন্টিকে খেতে বলছেন না কেন? আমি কি বলবো? থাক, আপনার কিছু বলতে হবে না, আমায় রুমে নিয়ে চলেন। আপনি বসেন আমাদের সাথে, খেয়ে নিন। নিলয়ের মায়ের মুখে এক ঝলক হাসি ফুটে উঠল নিলয়ের কথা শুনে। তাড়াতাড়ি করে খেতে বসলো। নীরাও খুশি হলো। নিলয় আস্তে আস্তে নীরার কানে কানে বলল, আমায় দিয়ে কি করতে চাচ্ছ বুঝি না, রুমে চলো, ব্যবস্থা করছি তোমার। নীরা নিলয়ের কথা কানেই নিল না, আরো বলল, এই মাছটা আন্টির প্লেটে তুলে দিন। নিলয় কিছু না বলে নীরার কথা শুনে যায়। খাওয়া শেষ করে নিলয় নীরাকে কোলে তুলে নিতে চাইল। থাক, লাগবে না, আমি যেতে পারবো। আপনি আপনার মনির কাছে যান, ও আপনার জন্য বসে আছে। কত? নিলয় নীরাকে কোলে তুলে নিল। কি হচ্ছেটা কি? আপনার মনি যদি দেখে আপনি আমায় এভাবে টানাটানি করছেন তো বেচারির। নিলয় তখনই নীরাকে হনন করে রুমে নিয়ে চলে আসলো। এসে দেখে মনিরা বসে টিভি দেখছেই। মনি তুই এখন যা। আমিও যাব তিশার কাছে। চুপ, মনি তুই যা। কেন, এখন কি করবি? তুই আমার সাথে চল। হ্যাঁ হ্যাঁ যান, আপনি ওরে নিয়েই যান। এখানে তো ওরের ঘুম ধরবে না। উনি কত মিস করে আপনাকে। আমায় বললো আপনাকে ওনার অনেক কথা বলার আছে। সত্যি? হ্যাঁ সত্যি তো। নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়। মনিরাকে হনন করে রুম থেকে বের করে দিয়ে রুম লক করে দেয়। নিলয় নীরাকে টেনে বিছানায় চেপে ধরল। নীর পাখি, তুমি কি মনিরার উপর জেলাস ফিল করছো? আমি কেন জেলাস ফিল করতে যাব? আমার কেন জানি মনে হলো তুমি মনিকে সহ্য করতে পারছো না। আপনার সব সময় কত কিছুই তো মনে হয় জেলাস ফিল করার জন্য করা হয়। জেলাস ফিল কার জন্য করা হয়? যাকে খুব ভালোবাসা যায়। আর আপনার ওপর আমার কোনো ফিলিংসই নেই, ভালোবাসা তো দূরের কথা। সো প্লিজ এসব বাজে কথা আমায় বলতে আসবেন না। আপনার মন চাইলে মনিরা আপুর কাছে যাইতে পারেন। সত্যি তোমার কিছু যাবে আসবে না? না। ঠিক আছে, কিছু আসতে হবে না, হাত টান করো, আমি ঘুমাবো। পারবো না আমি। কি বললে? আমার কথা না শুনলে কি করব জানো? নীরা নিলয়ের কথা শুনে চুপচাপ হাত টান করে দিল। আর নিলয় নীরার হাতে মাথা রেখে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিলয়ের এভাবে জড়িয়ে ধরাতে নীরার হাত পা কাঁপতে শুরু করে, বুকের মধ্যে ধুপ ধুপ করতে লাগে। কি করছেন কি? ছেলেটা বুঝে না এইভাবে জড়িয়ে ধরলে আমার। আপনি একটু সরে গিয়ে ঘুমান। কেন? আমার অসুবিধা হচ্ছে। কেন, আমার মাথার ভারটা কি খুব বেশি হয়ে গেছে? তা নয়। ও। মনটা খারাপ করে বালিশে গিয়ে শুয়ে পড়ল। নিলয়কে দেখে নীরার একটু খারাপ লাগলো। আচ্ছা এখানে এসে ঘুমান। থাক, লাগবে না, আমি আসতে বলছি। নিলয় এসে নীরার হাতে শুয়ে পড়ল, কিন্তু আগের বারের মতো এবার জড়িয়ে ধরল না। নীরার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না, কিন্তু নিলয়কে কিছু বলল না। কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। সকালে নীরার ঘুম ভেঙে দেখলো
যে সে নিলয়ের বুকের মধ্যে, আর নিলয় ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীরা নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারল না। হায় আল্লাহ, ঘুমের মধ্যে মানুষ এত শক্ত করে কেমনে জড়িয়ে ধরে থাকতে পারে? নীরা তাকিয়ে দেখলো নিলয়ের ঠোঁটে এখনো লাল দাগ হয়ে আছে। নীরা নিলয়কে এই প্রথম এত কাছ থেকে দেখছে। নিলয়কে আজ একদম বাচ্চাদের মতো লাগছে নীরার কাছে। নীরা নিলয়ের চুলগুলো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপরে নিলয়ের ঠোঁট কাটা জায়গায় হাত দিয়ে দেখলো নীরা আজ নিলয়ের মায়ায় জড়িয়ে গেছে। এত কাছে কোনো ছেলে থাকলে সব মেয়েরই একটু কষ্ট হবেই। নীরা হঠাৎই নিলয়ের ঠোঁটে হালকা কিস করে, আর নিলয় সাথে সাথে চোখ মেলে তাকায়। নীর পাখি, তুমি কি করলে? কই কি করলাম? আপনি আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? লজ্জা করে না এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরে ঘুমোতে? ভুলে যাবেন না আমি আপনাকে এখনো স্বামীর অধিকার দিইনি, সো ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। যত সব। নীরা নিলয়কে এতগুলো কথা শুনিয়ে বাথরুমে চলে যায়। এটা কি হলো? আমার বিল্লি আমাকেই ম্যাও। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব তুমি আমাকে। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে যে মনিরা আর নিলয় বিছানায় বসে গল্প করছে, আর মনিরা কথায় কথায় নিলয়ের গায়ের ওপর ঢলে ঢলে পড়ছে। এই মেয়েটা এত অসভ্য কেন? লজ্জা করে না এভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়তে? বেহায় নির্লজ্জ মেয়ে কোথাকার। আর ওনাকে দেখো না কেমন ওর সাথে দাঁত দেখিয়ে গল্প করছে, লুচু ছেলে একটা। গুড মর্নিং মনিরা আপু। সেম হিয়ার। কি রে, রাতে ঘুম কেমন হলো? কেন রে, ওর ঘুম কেমন হলো তুই জেনে কি করবি? খুব একটা ভালো না রে। আমি বুঝি না শাকচুন্নি, তোর ঘুম কেন হয়নি? কেন ঘুম হয়নি? আমায় ডাকলে পারতি। কেন রে, তোকে কেন ডাকবে? তুই কি ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিস নাকি? হ্যাঁ, বিয়াদব ছেলে। তোর কি আমার জন্য আর সময় আছে? কেন রে শাকচুন্নি, তোরে টাইম দিতে হবে কেন রে? তুই কোন রানী ভিক্টোরিয়া? আরে বলেই দেখতি। শালা লুচু পোলা, রাতে আসিস আমার কোলে শোবার জন্য। তুলে যদি আশা তোরে না দিছি তো আমার নাম নীরা না। নীরা নিলয়ের মুখের ওপর তাওয়ালটা ছুঁড়ে ফেলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। দেখলি কেমন বেয়াদব মেয়ে? এত মেয়ে থাকতে তুই একে যে কেন বিয়ে করতে গেলি কে জানে? তোর লাগেনি তো? তুমি যে আমার মায়াজালে আটকে গেছো নীর পাখি। দেখি তুমি কেমন করে এই জাল ছেড়ে বেরিয়ে যাও। না রে, লাগেনি। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি থাকি, তুই যা, একসাথে যাব। ঠিক আছে। এদিকে নীরা হন হন করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে নখ কামড়াতে শুরু করে। নীরা রাগ হলে এটাই করে। তিশা নীরাকে দেখে বেশ বুঝতে পারে নীরার এ আচরণের কারণটা কি। তিশা মনে মনে ভাবল নীরাকে আরো একটু রাগিয়ে দেওয়া যাক। ভাবি গুড মর্নিং। মর্নিং। ভাই উঠেছে ভাবি? ওঠেনি আবার, ওনার মুনির সাথে রসে রসে গল্প করছে। তাই বলো, মুনিরা আপু আসলেই ভাই সকাল সকাল ওঠে, তাছাড়া তো সকালে ডেকেও তোলা যায় না। তাই? হ্যাঁ তাই তো, দেখো আজ দুজন সারাদিন একসাথে থাকবে, ভাইকে কোথাও যাইতে দিবে না। থাকাচ্ছি তোমার ভাইকে ওর সাথে। বলেই নীরা হন হন করে রুমে চলে যায়। গিয়ে দেখে মনিরা এখনো বিছানায় বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে বের হচ্ছে। নীরা গিয়ে ওয়ার্ডরোব থেকে ব্ল্যাক শার্ট, স্যুট, প্যান্ট, টাই বের করে দিয়ে নিলয়কে রেডি হতে বলল অফিসে যাবার জন্য। নীল, চল না আজ কোথাও গিয়ে ঘুরে আসি। আজ কোথাও যাস না? না, ওর জরুরি কাজ আছে, ওকে অফিসে যেতেই হবে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? না, বলছিলাম যে। নীরা এমনভাবে নিলয়ের দিকে তাকালো যে নিলয় জামা কাপড় তুলে সুরসুর করে ওয়াশরুমে চলে গেল। মনিরা আপু, আপনি এখন যান, ও অফিসে যাবে তো অফিস থেকে এসে আপনার সাথে গল্প করবে। আর শুনুন, এভাবে নক না করে যখন তখন রুমে আসবেন না। এখন নিলয় বিবাহিত, সাধারণ ম্যানার্সটুকু আপনার থাকা উচিত। মনিরা নীরার কথা শুনে রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তিশা রুমের বাহির থেকে সব দেখে। বা ভাবি বা, তুমি তো কামাল করে দিচ্ছ, এইটুকুতেই এমন? তাহলে সামনে না জানি আরো কি কি করবে। তুমি তোমার রাগকে এমন ভাবেই ধরে রাখো, তাহলেই আমার প্ল্যানটা সাকসেস হবে। ইউ আর দ্য বেস্ট। খাবার টেবিলে সবাই নাস্তা করছে। মুনিরা মা, তোমার আম্মু কবে আসবে? আসলে দেখতেই পাবেন, আর আপনার জেনে কি হবে? নিলয়ের মায়ের মন খারাপ হয়ে গেল মনিরার কথা শুনে। উনি উঠে গেলেন খাবার ছেড়ে। নিলয় ও মনিরাকে কিছু বলে না, কারণ ও নিজেই এরকম করে। তিশা নীরার দিকে তাকিয়ে থাকে। মনিরা আপু, একটা কথা বলি, রাগ করবেন না। বড়দের সাথে কি করে কথা বলতে হয় আপনি কি সেই শিক্ষাটা পাননি? হাউ ডেয়ার ইউ!
আমাকে এ কথা বলার সাহস কই পাও? যে যেমন তার সাথে তেমন করে কথা বলতে হয়। নীরা তুমি কি বলছো? যে আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করে আপনি তার হয়ে আমাকে ধমকাচ্ছেন? ও তো ভুল কিছু বলেনি। ওনার আমাদের পরিবার সম্পর্কে এত কথা জানতে হবে কেন? নীরা নিলয়ের সাথে কোনো কথা বলে না, তিশার হাত ধরে উঠে চলে আসে। কোন মেয়েকে বিয়ে করেছিস তুই যে তোকে সম্মান করে না? আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। তুই রাগ করিস না, আমি অফিস থেকে এসে নীরাকে বোঝাবো। তুই ফুপিকে কিছু বলিস না, আমি এসে সব দেখছি। নিলয় অফিসে চলে গেল আর মনিরা ওর মাকে সব ফোন করে জানিয়ে দিল। এদিকে নিলয়ের মা নিলয়ের কথা শুনে খুবই কষ্ট পায়। ও যাই বলুক, কিন্তু বাইরের লোকের সামনে এই কথা নিলয় বললাতে উনি খুবই কষ্ট পায়। এদিকে তিশা রুমে গিয়ে কান্না করতে থাকে। এই মেয়ে কাঁদছো কেন? একদম কাঁদবে না, আমি এখনো আছি তো। তোমার ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দিব আমি, আমার উপর বিশ্বাস রাখো। আমার একদম সহ্য হয় না মামুনির সাথে কেউ এমন ব্যবহার করলে, কিন্তু আমার তো কিচ্ছু করার নাই। টেনশন করো না, আমি আছি। এখন চলো তো কোথাও গিয়ে ঘুরে আসি। চলো আমার কলেজে যাই, যাও রেডি হয়ে নাও। নীরা আর তিশা রেডি হয়ে বেরিয়ে যায় আর মনিরা নিলয়কে ফোন দিয়ে বলে যে নীরা খুব সেজেগুজে বাইরে গেছে। নিলয় তো শুনেই অফিস থেকে বেরিয়ে পড়ে। নীরা আজ নীল রঙের সালোয়ার পরেছে, নীল রঙের চুড়ি, কালো টিপ, হালকা লিপস্টিক। ভাবি তোমাকে যা লাগছে না, আমি নিজেই প্রেমে পড়ছি। আর ছেলেগুলোর বা কি দোষ বলো? এভাবে তাকিয়ে না থেকে যাবে কোথায়? তোমার ভাই থাকলে সবগুলোর ঘাড় মটকে দিত। দেখো দেখো, আমার জন্য কত ছেলে লাইন দেবার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি কার ঘাড়ে ঝুললাম? ওই গুন্ডাটার গলায়। তাই নাকি? আমার ভাইকে ফেলনা নাকি? তুড়ি মারলেই মেল লাইন লেগে যাবে। উদাহরণস্বরূপ মনিরা আপু। তুমি থামবে নাকি বাসায় চলে যাব? আরে না না না, চলো চলো চলো। কিন্তু যাই বলো ভাবি, মুনিরা আপু ভাইকে খুবই ভালোবাসে মনে হয়। তুমি চলে গেলে ও ভাইকে খুব যত্নেই রাখবে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা ছেলে নীরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রপোজ করে বসে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই ছেলেটার পিছে নিলয় এসে দাঁড়ায়। নিলয়কে দেখে নীরা আর তিশা দুজনেই ভয় পেয়ে যায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে ছেলেটির কপালে দুঃখ আছে। নীরা তাই পরিবেশ বাঁচাতে চেষ্টা করলো। আরে ভাইয়া কি করছেন? কি উঠছেন? আমি বিবাহিত ভাই, আর এইটা আমার ননদ। হ্যাঁ ভাইয়া, এটা আমার ভাবি। আপনি যান না এখান থেকে। ছেলেটি নীরার কথা শুনে আফসোস করে বলে চলে যেতে গিয়ে আবার ফিরে এসে নীরাকে ফুলগুলো নিতে সেই জোরাজোরি করতে লাগলো। নীরা কিছু না ভেবেই ফুলগুলো হাতে নিল আর নিলয় নীরার গালে আচমকাই এসে ঠস করে থাপ্পড় মেরে হন হন করে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। হায় আল্লাহ, ভাবি তো আজ শেষ। কে বাঁচাবে আজ ভাবিকে? কেন যে কলেজে আসতে গেলাম কে জানে, আর কেন যে ভাবি ফুলগুলো হাতে নিতে গেল কে জানে। এখন কি হবে? ভাব দেখানো হচ্ছে। আমি যা ইচ্ছে করি, তোর কি রে? আমি কি তোর মতো কাউকে জড়িয়ে ধরেছি? হ্যাঁ বেটা খচ্চর, আমার গালটা কি সরকারি পেয়েছে যে যখন তখন মারবে? কিন্তু যেভাবে আছে মনে হচ্ছে আমার কপালে দুঃখই আছে। আল্লাহ বাঁচাও আমায়। নিলয় গাড়ি থামিয়ে নীরাকে নামিয়ে টেনে রুমের দিকে নিয়ে যেতে শুরু করে। মনিরা নীরাকে ওভাবে টানতে দেখেই নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নীল, তুই ওভাবে ওকে টানছিস কেন? ওর হাত ছাড়। এখন আমার সামনে থেকে সর প্লিজ, আমার মাথা গরম আছে। মাথার কি দোষ বল? যে মেয়েকে বিয়ে করছিস মাথা তো গরম থাকবেই। তুই আমার সাথে চল, তোর মান ভালো করে দিব। হ্যাঁ হ্যাঁ মুনির আপু, ওকে আপনার সাথে নিয়ে যান, আমার অনেক কাজ আছে, আমি বরং যাই। কিন্তু নিলয় হাত ছাড়ে না, আরো শক্ত করে হাত ধরে রাখে। ছাড় না ভাই, ভুল হয়ে গেছে। তোকে না বলে আর কোথাও যাব না আমরা। কেন যাব না? 100 বার যাব, 1000 বার যাব। উনি বলার কে? আর আমাদের তো কোনো ভুল হয়নি। এত সুন্দরী মেয়ে, আমি ছেলেরা তো প্রপোজ করতেই পারে। আমি কি আর কারোর কোলে গিয়ে বসেছি নাকি যে ভুল হবে? নিলয় এবার নীরাকে সবার সামনে কোলে তুলে নিয়ে রুমে দাঁড় করিয়ে রুম লক করে দেয়। নীরা সাহস নিয়েই বলল, আচ্ছা আমি কি কারোর সাথে ডেটে গেছি নাকি কারোর সাথে? তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? কার হুকুম নিয়ে তুমি সেজে বের হইছো? আমার লাইফ আমি যা ইচ্ছা করতে পারি, আপনার কি? নিলয় ওর স্যুট আর টাইটা খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর শার্টের হাতের বোতাম খুলে জড়াতে শুরু করলো। নীরা এ দেখে আরো একটা কথাও বলল না। কি বলছিলে যেন? আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি এভাবে পিছাচ্ছ কেন? প্রশ্নের উত্তর নিবা না?
না না না, আমার কোনো প্রশ্নের উত্তর লাগবে না। নীরা পিছাতে পিছাতে দেওয়ালের সাথে ঠেকে যায়। নিলয় নীরার মুখের কাছে চলে যায়, খুব কাছে। নীরার মুখের ওপর নিলয়ের নিঃশ্বাস গিয়ে পড়ছে। তোমাকে না বারণ করছিলাম লিপস্টিক দিবা না? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তো। নীরা কথা শেষ করতে পারে না, তার আগেই নিলয় নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিবে। সেই সময় মনিরা দরজা জোরে ধাক্কাতে শুরু করে। নিলয়ের ঘোরটা কেটে যায়। নীরা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। আর মনিরা নীরার দিকে তাকিয়ে নিলয়ের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। নীরা নিলয়ের যাবার দিকে তাকিয়ে থাকে। কি হইছে? এভাবে টানছিস কেন? তুই আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছিস। আমাকে আর আগের মতো ভালোবাসিস না। কে বললো তোকে এসব কথা? আমি এখনো আগের মতোই আছি। তুই বুঝতে ভুল করছিস পাগলি। মোটেই না। তুই আমায় আগের মতো কেয়ার করিস না, সময়ও দিস না, সব সময় নীরার সাথেই থাকিস। জানিস নীরা আমায় কি বলেছে? কি বলছে? আমায় সবসময় তোর ঘরে যাইতে বারণ করছে, তোর থেকে দূরে থাকতে বলছে, আর যত তাড়াতাড়ি বাসা থেকে চলে যেতে বলছে। সত্যি ও এসব বলছে? নয়তো আমি কি মিথ্যা বলছি? আমি কালকেই বাসা ছেড়ে চলে যাব। এভাবে আর অপমানিত হতে পারবো না। কাঁদিস না, চল আমার সাথে। কোথায়? নীরা, নীরা। কি? মনিরার কাছ থেকে মাপ চাও। কেন? তুমি ওর সাথে মিসবিহেভ করছো তাই। আমি কোনো মিসবিহেভ করি না। থাক না নীল, আমি কাল চলে যাব। তুই কেন যাবি? নীরা, ওর কাছে মাপ চাও। তুমি ওকে আজ রুমে যেসব কথা বলছো সেসব কথা তোমার বলা উচিত হয়নি। তুমি ওর কাছে সরি বলো। কেন সরি বলবো? আপনার মনিরার বোঝা উচিত যে আপনি এখন বিবাহিত। আমি থাকি সেই রুমে, যখন তখন নক না করে রুমে ঢোকাটা উচিত না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সরি বলো ব্যাস। সরি মনিরা আপি, আমার ভুল হয়ে গেছে। আমি আমার লিমিটটা ক্রস করে ফেলেছি। আসলে আমার তো এখানে কোনো জিনিস বা কারোর উপর অধিকার নেই। নিলয় আপনার, আর ওর রুমটাও আপনার। আপনি যখন তখন ওর রুমে আসতে পারেন। ভুলবশত আপনাকে অনেক কথা বলেছি, আমাকে মাফ করে দেবেন। সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, এমনকি নিলয়ও। বলেই নীরা নীরবে ওখান থেকে চলে আসলো। ভাই, কাজটা তুই মোটেই ভালো করলি না। ভাবি অনেক কষ্ট পেয়েছে। আমার জন্য তোদের মধ্যে ঝগড়া হোক আমি চাই না নীল। আমি কাল চলে যাব। আহ মনি, বারবার এক কথা বলিস না। সরি বললো তো ও তোকে, তারপরও কেন এই কথা বলছিস? যা রুমে যা। নিলয়ের ফোনে ফোন আসলো অফিস থেকে, আর নিলয় বেরিয়ে গেল। নীরা রুমে এসে ইচ্ছামতো কান্না করতে থাকে। ভাবি কেঁদো না, শাকচুনিটা তোমার গুন্ডাকে নিজের বশে করে নিচ্ছে। এখনো সময় আছে ভাবি, নিজের জিনিস নিজের করে নাও, নয়তো কেউ নিয়ে চলে যাবে। চলো, মামুনি ডাকছে। তুমি যাও, আমি আসছি। নীরা চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে নিলয়ের মায়ের রুমে যায়। মুনিরা আসবো? আয় মা, আমি খুব খুশি তুই আমাকে মামনি বলছিস। না আসলে। থাক, কিছু বলতে হবে না, তোর সাথে কিছু কথা আছে। আয় বস। নীরা গিয়ে সোফায় বসে পড়ে। তৃষাও এসে বসে। আজকে নীল যেটা করলো এতে নীলের কোনো দোষ নাই মা, সব মনিরার সাজানো চক্রান্ত। মিষ্টি কথায় নীলকে দিয়ে এসব করাচ্ছে। আজ তোকে কিছু কথা বলি, মনিরার মা মানে তোদের পুপি আমার সাথে ঠিক এমনই করে নীলকে আমার কাছ থেকে দূরে সরাইছে। আজ মনিরা আবার এমন করে নীরাকে নীলের কাছ থেকে সরাবে। এমনটা করে ওদের লাভ কি? বললে তোরা বিশ্বাস করবি না। তোদের ফুপি নীলকে তার হাতে রাখছে। আমাদের কিছু সম্পত্তি বাদে প্রায় সম্পত্তি নীলয়ের নামে আছে। আর মনিরার মা এর ইচ্ছে মনিরার সাথে বিয়ে দিয়ে নীলয়ের বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। আমি ওনার প্ল্যানটা জানতাম, তাই আমার কাছ থেকে নীলয়কে দূরে সরিয়ে দিয়েছে। নীলয় তো ওর ফুপির কথায় উঠে আর বসে। তোরা জানিস তোদের ফুপি যে কেমন, তা তোদের বাবাও জানে। আঙ্কেল জানেন তো কিছু বলে না কেন? ও প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, বরং নীলয় ওর বাবার কাছ থেকে দূরে সরে গেছে। প্রতিবাদ করলে নিজের ছেলেকে হারাতে হবে, তাই কিছু বলে না। মা, তুই পারিস আমার সংসারটা বাঁচাতে। ও তোর কথা শুনে কিছু একটা কর মা। নীরা কিছু না বলে বাগানে চলে আসে। বাগানের দোলনায় বসে দুলতে দুলতে অনেক ভাবে। এদিকে নিলয়ের আসতে রাত 8টা বেজে যায়। এসে রুমে নীরাকে না দেখে মনে মনে ভাবে যে হয়তো তিশার কাছে আছে। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ বসে থাকার পরও নীরা আসে না। নিলয়ের চিন্তা বেড়ে যায়।
ও উঠে রুম থেকে বেরোতে থাকে। তখনই মনিরা এসে নিলয়ের সাথে গল্প করবে বলে নিলয়ের হাত টেনে ধরে। মনিরা সবসময় ভালো লাগে না, সর, আমার কাজ আছে। বলেই চলে আসে তিশার রুমে। ভাই, ভাবি কই, কি করছে? দুপুরে তো খাই নাই, আমার পড়া ছিল তাই বিকাল থেকে যাইতে পারি নাই। মানে কি? ও এখানে নাই, রুমে নাই, গেল কই? আমি কখন থেকে বসে আছি ওর জন্য। বলিস কি? তুই খুশি তো? মুনিরা আপু জানে তো? যা তুই মুনিরা আপুর কাছে যা, ভাবি যেখানে যায় যাক, তোর চিন্তা করতে হবে না। বলেই তিশা মামুনি মামুনি বলে দৌড়ে ওর মায়ের কাছে আসে। মামুনি, ভাবিকে দেখেছো? না তো। কেন, কি হয়েছে? ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় আল্লাহ, কি বলিস? পুরা বাড়িতে খুঁজেছিস, কই গেল মেয়েটা? যাবে না? ঠিক করেছে, তোমার ছেলের কাছে কেউ থাকতে পারবে না। এর মধ্যে নিলয়ের বাবাও আসে। সব কথা শুনে উনিও নীরাকে খুঁজতে বের হয়। রাত 11টা। নিলয় আর ওর বাবা চারদিকে খুঁজে বাড়ির এসে ইচ্ছে মতো সবাইকে বকছে। রাত 11টা। নিলয় আর ওর বাবা চারদিক খুঁজে বাড়িতে এসে ইচ্ছে মতো সবাইকে বকছে। এর মধ্যে নিলয়ের ফোনে কেউ ফোন দিয়ে রোড অ্যাক্সিডেন্টের কথা বলে, আর একটি মেয়ে নাকি মারা গেছে। মেয়েটার গায়ে নাকি নীল রঙের সালোয়ার ছিল। সেটা শুনে নিলয় ফ্লোরে ধপ করে বসে নীরা বলে চিৎকার করে ওঠে। কি হলো বাবা, এমন করছিস কেন? ভাইয়া, ভাবি কই? কি হয়েছে ভাবির? নীল, তুই এমন করছিস কেন? যে নিজের ইচ্ছায় চলে গেছে তাকে খোঁজার কোনো মানেই হয় না। মনিরা, এখন এসব কথা বলার সময় না, তুমি চুপ করে থাকো। আমি কেন চুপ করব? আরে রাস্কেল, কিছু বলিস না কেন? কি হয়েছে বাবা, আমায় বল। নিলয় ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মামুনি, আমার নীরার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার নীরার নাই। কি সব বলছিস? শান্ত হ বাবা, শান্ত হ। বৌমার কিছু হয়নি। আমার জন্য আজ এমন হলো, আমি এখন কি করব? ইডিয়েটের মতো বসে আছিস কেন? চল, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে চল জলদি। বলেই বের হচ্ছে। ঠিক তখনই নীরা ঢুলতে ঢুলতে আর চোখ ডলতে ডলতে বাসায় ঢোকে আর সবাইকে কোথাও যাইতে দেখে। কি হয়েছে? আপনারা সবাই কোথায় যাচ্ছেন? কারো কি কিছু হয়েছে? সবাই নীরাকে দেখে থমকে গেল। নিলয়কে দেখে সবার সামনে জড়িয়ে ধরল। 2 মিনিট পর নিলয় নীরাকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিল। কই গেছিলা তুমি? আমি তো কোথাও যাইনি, বাগানেই ছিলাম, দোলায় বসেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। নীরার কথা শুনে নিলয় নীরার গালে কষে একটা থাপ্পড় মারে। নীরা তাল সামলাতে না পেরে ধূপ করে পড়ে যায়। নিলয়ের মা নীরাকে কোলে জড়িয়ে ধরে। এতটা দায়িত্ব জ্ঞানহীন কেন তুমি? তুমি জানো আমাদের উপর দিয়ে কি যাচ্ছে? টেনশনে আমাদের জান চলে যাচ্ছে, আর তুমি এসে জিজ্ঞেস করছো কার কি হয়েছে? ইউ ইডিয়েট গার্ল, থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। দে না দে, আরো দুটো থাপ্পড় দে। বাড়ির সব মানুষকে বিরক্ত করা অভ্যাস হয়ে গেছে ওর, ইচ্ছা করছে আমিও। বলেই মনিরা নীরাকে থাপ্পড় মারার জন্য হাত নিয়ে এগিয়ে যায়। নিলয় তখন উল্টো মনিরার গালে থাপ্পড় মারে। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তুলতে আসিস? ও আমার বউ, আমি ওকে মারি কাটি সেটা আমার ব্যাপার, তুই এই সাহস কই পাস? তুই আমাকে মারতে পারলি নীল? সাহসটা তুই দিচ্ছিস ভাই? হ্যাঁ পারলাম, নীরা আমার জান, ওর সাথে যা করার আমি করব। কেউ ওর দিকে চোখ তুলে চাইলেও তাকে মেরে মাটিতে পুঁতে দিব। আমার গেস্ট, তুই গেস্টের মতো থাক। মনিরা কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। কাজটা ঠিক করলি? তোর ফুপো জানলে কি হবে? জানলে জানবে, আমি কাউকে ভয় পাই না। আমার নীরার কাছে যে আসবে তার এমনই হবে, সে যেই কারোরই হোক না কেন। থাক, অনেক হয়েছে। নীরা মা, এরকম কাজ আর কখনো করো না। জানো তোমার জন্য আমাদের কত টেনশন হচ্ছিল। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ আঙ্কেল কি? শ্বশুর উনি, তোমার বাবা বলতে পারছো না? নিলয়ের ধমকে নীরা নিলয়ের মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক আছে বাবা। তোরা আমাকে পাগল করে ছাড়বি। আমি ফ্রেশ হতে গেলাম। ভাবিও চলো, ফ্রেশ হবে। চলো রুমে চলো। না আমি যাব না, আপনি আমাকে মারবেন। বাবা, ওকে আর কিছু বলিস না, এমনিতেই অনেক বকেছিস। তুমি যাবে নাকি আর দুটো দিব? আমি যাব না, আমি খাবো, মানে ভাত খাবো, ক্ষুধা লাগছে। মামুনি আমাকে খেতে দাও। আমি তোমাকে রুমে যেতে বলছি, যাবে কি না? নিলয় নীরার হাত ধরে রুমে নিয়ে আসলো। রুমে এসেই নীরাকে ছেড়ে দিয়ে নীরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আরে কি হয়েছে, এমন করছেন কেন?
এমা আপনি কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? নিলয় নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরকম কথা আর মুখেও আনবা না। সাহস কি করে হয় হ্যাঁ, এরকম কথা আমার সামনে বলছো? আমি মরে যাব তোমার কিছু হলে। আল্লাহ আমার আয়ু নিয়ে তোমায় বাঁচিয়ে রাখুক। জানো, ওই মানিককা যখন বলল তোমার মতো নীল রঙের সালোয়ার পরা কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। আমি ভাবছিলাম তুমিও মায়ের মতো আমায় একা করে চলে গেছো। আমায় কখনো একা রেখে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার লাগছে তো। সরি জান, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে। নিলয় যখন নীরাকে ছেড়ে দেয় তখনই হঠাৎ নীরা নিলয়কে জড়িয়ে ধরে। ঠিক তখনই মনিরা রুমে নীল বলে রুমে ঢুকে পড়ে। নীরা তাড়াতাড়ি নিলয়কে ছাড়তে গেলে নিলয় আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হচ্ছে? আপনার মনিরা এখানে তো। নিলয় নীরার কথা শুনে নীরার কোমর জড়িয়ে বুকের সাথে চেপটে ধরে। তারপর নীরার কানে কানে ফিসফিসিয়ে বলে, আমার বুকে শুধু নীরা আছে, অন্য কোনো নারী নয়। এই কথাটা বলতে দেরি নেই, এর মধ্যেই মনিরা চলে আসে নক না করেই। মনিরা রুমে ঢোকার আগে তোর নক করে ঢোকা উচিত ছিল। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। তখনকার ব্যবহারের জন্য আমি তোদের কাছে মাপ চাইতে আসলাম। নীরা এবার জোর করেই নিলয়ের কাছ থেকে নিজে। আপু, আমি কিছু মনে করিনি। আপনি তো আমার বড় বোনের মতো। আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? না থাক, দরকার নেই আর ভেতরে যাবার। আমি কাল চলে যাব নীল। কেন আপু, আপনি বাসায় যাবেন কেন? আর যা হয়েছে আমি তার জন্য আপনার কাছে মাফ চাইছি। আহ নীরো, কি হচ্ছেটা কি? তুমি কেন ওর কাছে মাপ চাইছো? ওর যদি এখানে থাকতে ভালো না লাগে তো ওকে জোর করে রাখার কোনো দরকার হয় না। আমার ভুল হয়ে গেছে নীল, আমায় মাফ করে দে। এমনটা আর কোনো দিনও হবে না। আর হয় না মনিরা, তুই তোর লিমিট ক্রস করছিস। এই ভুলের মাফ হয় না। তুই না আমায় ভালোবাসিস, তো আমার একটা ভুল মাফ করতে পারবি না? আপনি একটু বেশি বেশি করছেন আপু। আপু বলছে তো ওনার ভুল হয়ে গেছে। প্লিজ সব ভুলে যান, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আজ তোমার জন্য ওকে মাফ করলাম, কিন্তু এই ভুল যেন আর না হয়। আপু, ভাইয়া, ভাবি, চলো খাবে, চলো। মামুনি বসে আছে। আমার না খুব ক্ষুধা লাগছে, চলেন না সবাই একসাথে খেয়ে নি। তোরা যা, আমি আর নীরা আসছি। ঠিক আছে। তুমি ভাবতেও পারবে না নীরা, আজ তুমি আমায় আটকে নিজের কি ক্ষতিটা ডেকে নিলে। আজকে সবটার শাস্তি তোমায় পেতে হবে তিলে তিলে। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও নিজের করে না পাবার যে যন্ত্রণা, এবার তুমি পাবে। কি গো মনিরা আপু, কি ভাবছো এত? চলো। হ্যাঁ চলো। যান, চেঞ্জ করে আসো, আমিও চেঞ্জ করে নেই। নীরা চুপচাপ ওয়াশরুমে চলে যায়, গিয়ে মনিরার 14 গোষ্ঠী উদ্ধার করছে। ওই শাকচুনি, তুই কি বলি? তুই না আমাকে ভালোবাসিস? ওই রাক্ষসী, তুই জানিস না ওর বউ মানে আমি এখনো জলজান্ত বেঁচে আছি? কোন সাহসে তুই ওকে ভালোবাসার কথা বললি? ও শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে, বুঝলি রাক্ষসী? ওর দিকে তাকালেও না তোর চোখ তুলে নিব, বুঝলি মুন্ডা পেতনি? কি গো নীর পাখি, তোমার হলো? আসছি। নীরা নিলয়ের খাবার টেবিলে এসে দেখে তিশারা এক পাশে চেয়ারটা ফাঁকা আর মনিরার পাশে একটা চেয়ার ফাঁকা। নিলয় মনিরার পাশের চেয়ারটাতে বসতে ঠিক তখনই নীরা নিলয়ের পায়ের জোরে পা তুলে দেয়। আহ নীরা, কি করলা? নীরা ইশারায় তিশাকে মনিরার পাশে বসতে বলে, কিন্তু তিশা ওঠে না ও নীরার কথা না বোঝার ভান করে চুপচাপ বসে থাকে। আমি ঠিক বুঝছি ভাবি, তুমি ভাইকে মনিরার পাশে বসতে দিবা না, কিন্তু আমি তো সেইটা হতে দিব না। আমি চাই তুমি নিজের অধিকার নিজেই আদায় করে নাও। এভাবে আর কত দূরে সরে থাকো দেখি তো আমি। নিলয়কে মনিরার হাত ধরে পাশে বসিয়ে দেয়। নীরা এটা দেখে বেশ রেগে যায়। এই গজপেতনি, তুই আবার আমার বরের হাত ধরেছিস? তোর লজ্জা শরম নাই? একটু আগেই না এর হাত দে ঠাস করে একটা খাইলি। হায় আল্লাহ, মেয়ে মানুষ এত বেহায়া কেমনে? আমারটাই দেখো না, নাচতে নাচতে গিয়ে ওর পাশে বসলি। দেখে নিব তোকে। কিরে মা, বস, দাঁড়িয়ে আছিস কেন? বসতেছি বাবা। নীরা গিয়ে তিশার পাশে বসে পড়ে। খচ্চর ভাইয়ের খচ্চর বোন, ইচ্ছে করছে তিনটাকেই গাছের মগডালে বেঁধে রাখি। ভাবি, তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো এত? তুমি আবার কথা শুনলে না কেন? তুমি আমায় আবার কখন কি বললে? কিছু না, খাও। নিলয়ের বাবা হঠাৎ বলে উঠল,
শুনলাম তুই নাকি অফিসে যাচ্ছিস। যাচ্ছে না, ভাবির ট্যাপে যাচ্ছে। তাই পরিবর্তনটা কিছুদিনের নাকি পার্মানেন্টলি? পার্মানেন্টলি বাবা। তাহলে হাল যখন ধরলি ভালো করে ধর। আমি একটু বাঁচি, তুই তাহলে ধানমন্ডি আর সাভারের ইন্ডাস্ট্রিজ দুইটাই দেখাশোনা কর, আমি বাকি সব সামলে নিচ্ছি। ঠিক আছে বাবা। আর আমি ভাবছি নেক্সট মাসে তোদের বিয়েটা আবার দিতে যাচ্ছি, তোরা কি বলিস? এটা তো খুব ভালো কথা, তাহলে খুব মজা হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব আনন্দ করব। থাক মামুনি, আর বেশি লাফিও না। দেখা যাচ্ছে তোমার ছেলে আবার এমন কিছু করছে যে তোমার ওই লাফানোই লাগবে। চুপ করবি নাকি কানের নিচে খাবি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, ভালো পারবি। আচ্ছা তোমরা থাকো, আমার খাওয়া শেষ। আমারও হয়ে গেছে। নিলয়ের বাবা আর মা উঠে চলে গেল। ভাবি কি হলো, তুমি খাচ্ছ না কেন? নীরা তিশার কথা শুনে মুঠ ভর্তি ভাত নিয়ে তিশার মুখে জোর করে ঢুকিয়ে দিল। চুপচাপ খাও, কথা বলবা না। তুমি ওর সাথে অমন করছো কেন? আপনি চুপ করে খান, কোনো কথা বলবেন না। আমি আবার কি করলাম? মনিরা নিলয়ের হাত ধরল। আমাকে মাফ করে দাও না নীল। তুই আমায় তুমি করে বলছিস কেন? বল বল শাশুড়ি, তুমি কেন? কোলে গিয়ে বস না, কুটনি একটা। এমনি বলতে ইচ্ছে করলো। ভাবি পানি খাইয়ে দাও। নিজের হাত নেই? নিজের হাতে এত সুন্দর করে ভাত খাইয়ে দিলে আর পানি খাইয়ে দিবে না? নীরা তিশাকে পানি খাইয়ে দিল আর চোখে নিলয়কে দেখছে কেমন করে মনিরের সাথে হেসে হেসে কথা বলছে। সত্যি বল, আমার উপর রাগ করিসনি? না। বাদর বেটা, তুই কি রে? হ্যাঁ, গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস। কিছু বলি না তাই পাট নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, যখন ধরবো না বালি দিয়ে চেপে ধরবো, ব্রহ্মদূত। তো চল ছাদে যাই। নীরা এবার তিশাকে জারি দিয়ে ওঠে। এত সময় লাগে কারোর খাইতে? খাইতে বসছো নাকি টক শো করতে বসছো? যত সব। বলেই নীরা উঠে চলে এলো। যাব বাবা, আমি আবার কি করলাম? আমায় কেন বকলো? নিট পাখি, কেন মনের কথাটা বলো না? তুমি যে আমায় ভালোবাসো তুমি কি তা জানো? দেখি আর কতদিন চুপ করে থাকতে পারো। তোরে কিছু বলে নাই, তুই যা ঘুমিয়ে পড়। মনিরা তুইও যা। আমার রুমের লাইটটা জ্বলছে না, একটু দেখ না। ঠিক আছে চল। নীরা রুমে এসে নিলয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিলয় আসে না দেখে নিলয়কে খুঁজতে বের হয়। কোথাও নিলয়কে না দেখে মনিরার রুমে যায়, গিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর মনিরা ওর হাত ধরে কিছু বলছে। নীরার রাগ বেড়ে যায়, রুমের মধ্যে গিয়ে নিলয়ের হাত ধরে টানতে টানতে নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিলয় কিছু বলতে যাবে, একটা কথা নয়, এক্ষুনি যদি আপনি না ঘুমান তো আমার থেকে খারাপ কেউ হবে না। নিলয় নীরার জারি খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। নীর পাখি, তুমি ঘুমাবে না? আমার কথা কারোর ভাবতে হবে না, একটা কথা না বলে চুপচাপ ঘুমান, আর একটা শব্দও যেন না হয়। নিলয় নীরাকে টেনে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে। চুপচাপ থাকতে হলে যে আমার নীর পাখিটাকে আমার কোলে থাকতে হবে? সারি নামায় একদম আমার কাছে আসবেন না। যার কাছে ছিলেন তার কাছে যান, আমার কাছে কেন আসছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর কাছেই যাই। একদম উঠবেন না, চুপচাপ ঘুমান। তাহলে যে আমার কোলে এসে জড়িয়ে ধরতে হবে? পারবো না। তাহলে আমি? বলতেই নীরা নিলয়ের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমালো, কারণ বাঙালি মেয়ে আর যাই করুক নিজের স্বামীর ভাগ কাউকে দিবে না। নীর পাখি, আমায় তো ছাড়ছো না আবার ধরছো না, কোন জ্বালায় যে রাখছো আমায় তুমি? দেখি কতদিন থাকো এভাবে। তোমার ভালোবাসা আমি তো জয় করছি তোমার মুখ দিয়েই, তা স্বীকার করাবো। সকালে ঘুম ভেঙে নীরা দেখলো নিলয়ের বুকে আর নিলয় ওর দিকে তাকিয়ে আছে। কি দেখছেন এভাবে? আমার নীর পাখিটাকে। আমায় দেখার কি আছে? তুমি কি করে জানবে এই মুখটার মধ্যে আমার দুনিয়া আছে? আচ্ছা, আমি যদি এখন মরে যাই তাহলে কি আপনার দুনিয়া থেমে যাবে? কথাটা শুনতেই নিলয় নীরাকে নিজের কাছ থেকে নামিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আরে এটা কি হলো? এই সামান্য কথা এত রাগ করার কি আছে, বেয়াদব ছেলে? নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে গেল, নীরার দিকে তাকালো। আজব ছেলে তো, এই কাছে টানে এই ছুঁড়ে ফেলে দেয়। নীরা শাওয়ার নিয়ে বের হয়ে এসে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে। নীরার চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। নীরা আনমনে শাড়ি পরে চলেছে,
এদিকে যে কেউ নীরার দিকে অপলক চোখে নীরার দিকে তাকিয়েছিল। নীরা আর তা খেয়াল করেনি। একটু পরে নিলয় রুমে এসে নীরা বলে চিৎকার করে ওঠে, আর নীরা মাথা তুলে তাকিয়ে দেখে বড়সড় ধাক্কা খায়। নীরার সামনে দরজায় হেলান দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর নিলয় নীরার সামনে দাঁড়িয়ে ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়কে দেখে নীরার মনে নাই যে ও শাড়ি পরছিল, আর ছেলেটি এখনো ওভাবেই নীরাকে দেখে যাচ্ছে। নীরা কি করবে বুঝতে না পেরে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ছেলেটির দিকে তাকানো মাত্রই ছেলেটি চলে যায়, আর নিলয় নীরাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লক করে দেয়। আমি আসলে দেখিনি ওই ছেলেটা এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি তো শাড়ি পরতে ব্যস্ত ছিলাম। কি হচ্ছিল কি এটা? হ্যাঁ, চোখে দেখো না? চেঞ্জ করার সময় যে দরজা লক করতে হয় সেটা বাচ্চারাও জানে, আর তুমি জানো না? ইডিয়েটের মতো সবসময় না করলে হয় না। কত জ্বালাবে তুমি আমায়? আমি সত্যি দেখি নাই ওই। কি দেখো নাই? হ্যাঁ, কি দেখো নাই? সবাইকে দেখাতে চাও তুমি খুব সুন্দরী? আপনি ছাড়া রুমে কোনো ছেলে আসে নাই তো আমি কিভাবে জানবো? আর আপনি আমায় কি ভাবেন? হ্যাঁ, আমি আমার শরীর বাইরের মানুষকে দেখিয়ে বেড়াই? তাছাড়া কি, হ্যাঁ, কেউ এতটা আনরেসপন্সিভ কি করে হয়? হ্যাঁ, সামনে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যায় না? আমি চাই আমার নীরকে শুধু আমি দেখব, শুধু আমি। কিন্তু তুমি? আমি কি? হ্যাঁ, নিলয় কিছু না বলে ডয়ার থেকে কাঁচি বের করে নীরার গা থেকে শাড়ি খুলে নিয়ে কাঁচি দিয়ে শাড়ি কুচি কুচি করে কেটে দপ করে দরজা লাগিয়ে চলে গেল। নীরা কিছু বলে না, নীরবে কান্না করতে থাকে। একটু পর নিলয় রুমে এসে অফিসের জন্য রেডি হয়। নীরা ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই চলেছে। নিলয় কিছু না বলে নাস্তা না করেই চলে যায়। একটু পর তিশা আসে। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? আর শাড়ি কাটছো কেন? তোমার ভাই বকেছে। আর তোমার কি ধারণা আমি শাড়ি কেটেছি? অবশ্যই না, কারণ আমি জানি আমার ভাই ছাড়া এই কাজ কেউ করতেই পারে না। তো কি হয়েছিল শুনি? গোসল করে রুমে এসে শাড়ি পরছিলাম, আর কোথা থেকে একটা ছেলে এসে রুমের বাইরে থেকে দাঁড়িয়ে আমায় দেখছিল, কিন্তু আমি তো দেখিনি। এতে তোমার ভাই আমায়। বলো কি, তোমায় ওভাবে দেখছে? ছেলেটা এখানে এসে এইসব করে গেছে। আরে আমার শরীরে শাড়ি প্যাঁচানো ছিল। আর ছেলেটা কে? অয়ন ভাইয়া। উনি কে? কে আবার? তোমার গুন্ডার পেয়ারে জানের বন্ধু, যখন তখন বাসায় চলে আসে, অসহ্য। আরে আমার কি দোষ বলো? তোমার ভাই শুধু শুধু আমায় বকে সব সময়। জানোই তো ভাই এমন। তো এখন বসে কান্না করবা নাকি বাইরে যাবা? ভাইয়ের জন্য নাস্তা নিয়ে যাবে। আমি একা যাব না, আমায় আবার বকবে। আমি বাবা তোমাদের মধ্যে যেতে পারবো না। কাবাব মেয়ে হাড্ডি হবার কোনো ইচ্ছা আমার নাই। আমার কলেজ আছে, যেতেই হবে। ঠিক আছে যাও, আমি কিছু রান্না করে ওর জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ও, আর এই ফোনটা তুমি রাখো, ভাই আমায় কিনতে দিয়েছিল। সকালে ডেলিভারি পাইছি। আমি সব ঠিক করে দিয়েছি। কোনো প্রয়োজন লাগলে আমায় যেন ফোন দিও না। তোমার গুন্ডাকে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে। তিশা চলে গেল। নীরার রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই অয়ন রুমে ঢোকে। হাই নীরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ধরে ডাকতে পারো, ভাইয়া বলতে হবে না। না ভাইয়া, ঠিক আছে। আর ও তো অফিসে চলে গেছে। জানি তো, আমি তোমার কাছে আসলাম তোমার সাথে কিছু কথা বলতে। কি কথা? তুমি খুব সুন্দরী নীরা। নিলয় তোমার সাথে যা করেছে খুব খারাপ করেছে। আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আর তুমি ওর সাথে থাকতেও চাও না। সো তুমি যদি চাও আমি শোনেন ভাইয়া, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যেভাবেই হোক না কেন। আর নিলয় আমার সাথে যাই করুক সেটা আমি বুঝে নিব। আপনি না ওর বন্ধু হয়ে বন্ধুর ঘর ভাঙতে আসছেন? দেখুন, এ নিয়ে আপনি সেকেন্ড টাইম আমার সাথে কথা বলতে আসবেন না। আর এই কথাগুলো যদি ও জানতে পারে তো কি হবে জানেন? আরে আমি তোমার ভালোর জন্যই কথাটা বললাম। তুমি যদি না চাও তো ঠিক আছে, কিন্তু তোমার মতো নীরা 2-4টা নিলয়ের লাইফে আসছে আর গেছে। তুমি ভালো মেয়ে, তাই তোমার সাহায্য করতে আসলাম মাত্র। নীরা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো। সত্যি কি তাহলে আমার কোনো অস্তিত্ব নেই ওর জীবনে? সত্যি নিলয়ের লাইফে আমার মতো অনেক মেয়ে এসছে? না না না, ও আমাকে খুব ভালোবাসে, ও এসব কাজ করতেই পারে না। কিন্তু ওর বন্ধু মিথ্যে কথা কেন বলবে? কিন্তু না, আর ভাবতে পারছি না। ভাবি, একা একা কি এত ভাবছেন? আসেন, আমার ফটোগ্রাফ দেখবেন। না, আমার ভালো লাগছে না। আরে ভাবি, আসেনি না। মনিরা নীরার হাত ধরে টেনে নিয়ে গেল ওর রুমে। তারপর নিজের ট্যাব বের করে নিজের বেশ কিছু ছবি দেখালো। তারপর নিলয় আর মনিরার একটা ছবি বের করে তাড়াতাড়ি ট্যাব অফ করে দেয়। আর ফটো নাই ভাবি?
বন্ধ করলা কেন? আমি ওই ছবিগুলো দেখব। না ভাবি, এগুলো দেখতে হবে না। আজ এগুলো শুধুই স্মৃতি। জানো ভাবি, আগে তো নিলয় আমার ছাড়া কিছু বুঝতো না, কিন্তু এখন তুমি আসার পর নীরা মনিরার হাত থেকে ট্যাপ নিয়ে ফটোগুলো দেখতে শুরু করে। 2 ঘন্টা ধরে নীরা নিলয়ের আর মনিরার ফটো দেখলো, অনেকগুলো পিক, অনেক ক্লোজলি। ভাবি, নিলয় যখন আপনার সাথে থাকবে বলে ঠিক করেছে, তো আপনি ওর দায়িত্বটা বুঝে নিন। নীরা ট্যাপটা বিছানার ওপর ফেলে রুম থেকে বের হয়ে আসে। তুমি কি ভেবেছ আমি নিলয়কে নিয়ে তোমার সুখে থাকার ইচ্ছা আমি পূরণ হতে দিব? কখনো না। দেখব এবার তুমি কি করে আমার নিলয়কে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। সন্দেহের থেকে বড় বিষ আর পৃথিবীতে দুটো নাই, আর সেটাই খুব যত্নে আমি তোমার মনে ঢেলে দিয়েছি। এখন দেখব তুমি কিভাবে নিলয়কে নিজের কাছে আটকে রাখো। কি রে মা, এতক্ষণ করেছিলি? এই তো। ড্রাইভারকে বলে দিয়েছি রেডি হয়ে চলে যা। কই যাব? দেখো মেয়ের কথা। আরে তুই নাকি খাবার নিয়ে নিলয়ের কাছে যাবি? আমি সব রেডি করে দিয়েছি, তোদের দুজনেরই খাবার দিয়ে দিয়েছি, একসাথে খেয়ে নিস। যা জলদি বের হ, আমার ছেলেটা না খেয়ে বের হয়েছে, আর তুইও না খেয়ে আছিস। মামুনি খাবারটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়। না হয় না, রাগারাগি করে বের হয়েছে, তুই গেলে রাগ কমে যাবে, জলদি যা তো। নীরা আর কিছু না বলে খাবার নিয়ে বেরিয়ে পড়ে। আজ আর কোনো কিছু নীরার মাথার মধ্যে নেই। অয়ন আর মনিরার কথাগুলো ওর মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। নীরা অফিসে গিয়ে নিলয়ের পিএর কাছে খাবার দিয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের মনে ফুটপাত দিয়ে হাঁটতে থাকে। আর এদিকে মনিরা নিলয়কে ফোন দিয়ে নীরার নামে 7-5 লাগায় অয়নের সাথে কথা বলা নিয়ে। নিলয় তো আরো স্যার আসবো? এসো। স্যার, নীরা নামের একটা মেয়ে আপনার খাবার দিয়ে গেছে। নীরা কই? উনি তখনই চলে গেছে। ঠিক আছে, তুমি যাও। নিলয় খাবারগুলো নিয়ে ফ্লোরে ফেলে দেয়। নিলয়ের রাগটা এতে দ্বিগুণ বেড়ে যায়। খুব সাহস বাড়ছে না তোমার? তোমার কত সাহস হয়েছে দেখবো আজ। নিলয় অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে নীরা একা একা যেতে থাকে। ঠিক তখনই নিলয় গাড়ি নিয়ে এসে নীরার সামনে ব্রেক করায়। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। এই শয়তানটা আমার পিছু ছাড়ে না কেন আল্লাহ জানে। নিলয় গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে আজও নীরার কপালে একই দুঃখ আছে। গাড়িতে নিলয় নীরার সাথে একটা কথাও বলে না, কিন্তু নীরা বলে, আচ্ছা একটা কথা বলেন তো, আমার জন্য কি আপনার মনিরা আপুর কোনো সমস্যা হচ্ছে, বা আমার জন্য আপনার অন্য কোনো বা কারোর সমস্যা হচ্ছে? নিলয় এই কথা শোনার সাথে সাথে জোর করে গাড়ি ব্রেক করে থামিয়ে নীরার দিকে তাকায়। নীরা নিলয়ের চোখ দেখেই চুপ মেরে যায়। নীরার এই কথাতে নিলয়ের রাগ চরমে উঠে যায়। নিলয় নীরাকে নিয়ে নিলয়ের সেই আগের বাড়ির দিকে যায়। নীরা রাস্তা চিনতে পেরে চিৎকার করে ওঠে, আমি এই বাসায় যাব না, আমায় ওই বাসায় নিয়ে চলেন। নিলয় নীরার কোনো কথা না শুনে জোরে গাড়ি চালিয়ে ওর আগের বাসায় নিয়ে যায়। গাড়ি থামিয়ে নীরার হাত ধরে নামাতে গেলে নীরা হাত ছাড়িয়ে নিয়ে নিজে নিজেই নামতে লাগে। নিলয়ের এতে আরও রাগ দ্বিগুণ বেড়ে যায়। এক ঝটকায় নীরাকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দরজা আটকিয়ে বাড়ির লক খুলে নীরাকে সেই বেডরুমে নিয়ে বিছানার উপর ধপ করে ছুঁড়ে ফেলে দেয়। আপনি কাজগুলো মোটেই ভালো করছেন না। আপনি এভাবে আমায় ভালোবাসা আদায় করতে পারেন না, আর আমায় আটকে রাখতেও পারেন না। আপনি কি মনে করেন আমি বুঝি না মনিরার সাথে আপনার কি চলে? মনিরা কথা শেষ করার আগেই নিলয় নীরার মুখ চেপে ধরে রাখায় একটা থাপ্পড় মারে। তারপর চিল্লাতে শুরু করে, কি বুঝিস তুই? কি বুঝিস বল? আমার আর মনিরার মধ্যে কিছু চলছে? কোন ভিত্তিতে তুই এসব বলছিস? হ্যাঁ, কি দেখছিস তুই? মনিরা আর আমার রাত কাটানো দেখছিস তুই? ও আপনাকে ভালোবাসে, এতে তো কোনো ডাউট নেই। ভালো তো আমিও তোকে বাসি, ভালো তো আমিও তোকেও বাসি। তুই ভালোবাসিস আমায়? মনিরার সাথে আমার কিছু থাকলে অনেক আগেই ওর সাথে আমার বিয়ে হয়ে যাইতো। তুই আমার ঘরে থাকতি না, মনিরা থাকতো। সেটাই আমার মতো 2-4টা নীরা আপনার ঘরে নেওয়ার কোনো ব্যাপারই না। নিলয় নীরার কথা শুনে নীরার গলা টিপে ধরে, তোর সাহস কি করে হয় নিজেকে অন্যের সাথে তুলনা করার? জানে মেরে ফেলবো একদম। বলেই নীরাকে বিছানায় ছিটকে ফেলে দেয়। এতদিন ধরে আমার কাছে আছিস, তোর কাছে এমন কিছু করেছি আমি যাতে তোর মনে হয় আমি 2-4টা নীরা আমার ঘরে আনবো? বল, কিছু করেছি? স্বামী আমি তোর,
তোর উপর পুরো অধিকার আমার আছে, তাও তোর কাছে আমি অধিকার চাইতে গেছি? বল। সত্যি তো, ও যাই করুক কখনো আমার সম্মান নষ্ট করার চেষ্টাও করেনি। যেখানে চার দেয়ালের মধ্যে জোর করে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারতো। নিলয় নীরার বাহু ডোরে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে নিজের কাছে টেনে নেয়। এই চোখে একবার তাকিয়ে দেখো তো নীর পাখি, তোমার উপর আমার ভালোবাসাটা দেখতে পাও নাকি? নীরা নিলয়ের চোখের দিকে তাকায়। কি দেখতে পাচ্ছ? আমার রক্তে রক্তে নীরা মিশে আছে। আমি কি করে অন্য কাউকে? বলেই নীরাকে হালকা করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়। তুমি কখনো বুঝতে পারবে না আমায়। বুঝবে কখন? যখন আমি তোমার পাশে থাকবো না তখন। নিলয় রুম থেকে বের হয়ে যায়। নীরা ধপ করে ফ্লোরে বসে কান্না করতে শুরু করে। একটু পরে নিলয় রুমে আসে। নীরা তাকিয়ে দেখে নিলয়ের ডান হাত রক্তে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে। নীরা দৌড়ে এসে নিলয়ের হাত ধরে চিৎকার করে ওঠে। এটা কি করছেন হাতে? পাগল হয়ে গেছেন নাকি? কিছু হয়নি জান পাখি, তোমায় যে হাতে মেরেছি সেই হাতকে একটু শাস্তি দিয়েছি। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে তোমার পাগলামো বের করে দিব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে মাফ করে দাও নীর পাখি, আমি তোমার গায়ে হাত তুলতে চাই নাই। সকালে তোমার উপর রাগ করে এসে ভালো লাগছিল না। পরে মনিরা ফোন দিয়ে বলছে যে তুমি আর অয়ন নাকি রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলছো। এই কথা শুনে আমার খুব রাগ হয়। আবার যখন তুমি অফিসে আমার সাথে দেখা না করে চলে আসো আর ড্রাইভারকে না নিয়েই, তখন আমার বেশি রাগ হয়নি। কিন্তু তুমি যখন মনিরার কথা বললে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুই বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি। তুই ছাড়া আমি কিভাবে থাকবো বলো? সব সময় আমি টেনশনে থাকি। এই হয়তো তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি আর এই টেনশন নিতে পারছি না। যদি যেতে হয় আমায় মেরে ফেলে চলে যাও। আমি তোমাকে সত্যি ভালোবাসি নীর পাখি। ওহ, তার মানে এসব মুনিরার কাজ। আমি কিভাবে ভুলে গেলাম মুনিরার কথা। শাকচুনি, তোকে আমি দেখে নিব। চুপ, আর একটা কথাও না। ওঠো ওঠো বলছি। নীরা নিলয়কে বিছানায় বসিয়ে দিয়ে নিলয়ের হাত কোলের মধ্যে নিয়ে ব্যান্ডেজ করতে থাকে। নীরার মুখে ভাব এমন যে মনে হচ্ছে ব্যথা নিলয়ের না, নীরার হচ্ছে। নীরা নিলয়ের হাত ব্যান্ডেজ করে নিজে শাওয়ার নিয়ে নিলয়কে ফ্রেশ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা কি বাসায় যাচ্ছি? না নীর পাখি, আগে রেস্তোরাঁতে গিয়ে কিছু খেয়ে নেই, তারপর বাসায় গিয়ে মামুনির হাতের রান্না খেলে হয় না? ঠিক আছে। আপনাকে একটা কথা বলি। আগে তুমি করে বলো। বলার সময় হলে বলবো। তো একটা কথা বলবো? হ্যাঁ নীর বলো। আপনি মামুনিকে মা বলে ডাকেন না কেন? উনি আপনাকে কত ভালোবাসে জানেন? মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় জানেন তো, যা মানুষের কল্পনার বাইরে। আম্মু জান্নাতবাসী হইছে। আম্মুর বদলে আপনি আরেকটা মা পেয়েছেন। মায়ের মূল্য আপনার থেকে কেউ বেশি বোঝে না। এখন মায়ের মূল্য দিচ্ছেন না, এমন না হয় মামুনিও আম্মুর মতো। নীর পাখি এসব বলো না। আমি একটা মাকে দেখছি যার চোখে নিজের ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণায় প্রতিনিয়ত জ্বলছে। ছেলের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল। আর একটা ছেলেকে দেখছি সব বুঝেও না বোঝার ভান করে প্রতিনিয়ত তার মাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমায় কি করতে বলছো? প্লিজ অন্তত আমার জন্য হলেও মামুনির সাথে স্বাভাবিক আচরণ করেন। চেষ্টা করব। থ্যাঙ্কস। নীর পাখি, সরি। কেন? তোমার গালে আমার আঙ্গুলের ছাপ পড়ে আছে। আমায় মাফ করে দাও নীর পাখি। ঠিক আছে। নীর পাখি, আমায় ছেড়ে কখনো যাবে না তো? থাক, তোমার উত্তর দিতে হবে না, কিন্তু শুনে রাখো, বেঁচে থাকতে তোমাকে আমি আমার কাছ থেকে চলে যাইতে দিব না। আর যদি তেমন কোনো প্ল্যান করো তো আমায় মেরে ফেলে যাইও, কারণ তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতেও মরে যাব। ওভাবে মরার থেকে তোমার হাতে মরে আমি শান্তি পাবো। চুপচাপ গাড়ি চালান। এই ছেলেটা মরার কথা কেন বলে, ইচ্ছে করে কানের নিচে মেরে দিই। আমরা চলে আসছি নীর পাখি। নিলয় আর নীরা বাসায় আসে। নিলয়ের হাতে ব্যান্ডেজ দেখে ওর মা, বাবা, তিশা সবাই অস্থির হয়ে পড়ে। কিছু হয়নি মামুনি, গাড়ির সাথে লেগে হালকা কেটে গেছে। নীলার কথা শুনে সবাই নীরার দিকে হা করে তাকিয়ে থাকে। আর নীরা ইশারায় তিশাকে হাত দিয়ে বেস্ট লাইক দিল, কারণ নিলয় আজ সবার সামনে ওর মাকে মামুনি বলে ডেকেছে। নিলয় ব্যাপারটা বুঝে
চুপচাপ রুমে চলে গেল। নীরাও পিছে পিছে গেল, কিন্তু মুনিরা ব্যাপারটা দেখে বেশ থতমত খেয়ে যায়। কি হলো এটা? আমার প্ল্যানটা এভাবে নষ্ট হয়ে গেল। সব কিছুই উল্টা হচ্ছে। নীলয়ের মায়ের ওপর দুর্বল হতে শুরু করেছে। এটা আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না, নয়তো আম্মুর প্ল্যান সব ভেস্তে যাবে। এইসব হচ্ছে নীলার জন্য। তোমাকে আমি ছাড়বো না নীরা। নীরা আর নিলয় একসাথে খাবার খেতে আসে। নীরা আজও এসে দেখে সেদিনের মতো মুনিরা আর তিশার পাশের চেয়ার ফাঁকা আছে। নিলয় বসার জন্য এগিয়ে যেতেই নীরা ওর হাত ধরে ফেলে। টিস্যু কষ্ট করে উঠে মনিরা আপুর কাছে এসে বসবে প্লিজ। কেন নয় ভাবি, অবশ্যই, আমি তো সর্বদা তোমার সেবায় নিয়োজিত। এই নাও, বসে পড়ো। নীরা নিলয়ের হাত ধরে নিয়ে এসে বসে পড়ে। নিলয় হাঁ করে নীরার মুখের দিকে তাকিয়ে থাকে, ওকে বোঝার জন্য, কিন্তু বোঝে না। মামুনি তুমিও বসে পড়ো। না রে মা, তোরা খা, আমি তোদের খাবার বেড়ে দিই। মামুনি এত কথা বলো কেন? বসতে বলছে বসো। এখানে সবাই বাড়ির মানুষ, যে যার বেড়ে খাইতে পারবে। আর মনিরা আপুকে আমি যত্ন করে খাইয়ে দিচ্ছি। নীল, তুই খাবি কি করে? তিশা, তুই ওইখানে যা। নীল, এখানে আয়, তোকে খাইয়ে দেই। না না আপু, আপনার এত কষ্ট করতে হবে না। গেস্টকে এত কষ্ট দিতে নেই, বাড়ির অকল্যাণ হয় গো। তুমি খাও। কিন্তু ও খাবে কি করে? কেন আপু, পাশে তো ওনার জলজান্ত মা বসে আছে। উনি থাকতে ওনার ছেলের খাবার কষ্ট হবে কেন? নীল ওনার হাত থেকে খাবে না। কে বললো তোমায় উনি খাবে না? কি আপনি মামুনির হাত থেকে খাবেন না? হ্যাঁ খাবো। এত কথা না বলে আমায় কেউ খাইয়ে দাও না, আমার খুব ক্ষুধা লাগছে। শুনলেন তো মনিরা আপু, ও খাবে আর আপনিও খান। নিলয়ের মা চোখের পানি মুছছে আর নিলয়কে খাইয়ে দিচ্ছে। নিলয়ের বাবাও কাঁদছে। হচ্ছেটা কি এখানে? খাবার সময় কে কাঁদে? হ্যাঁ মামুনি, আমারও খুব লোভ হচ্ছে, খাইয়ে দেবে আমাকে? দূর পাগলি মেয়ে, আয়। বাবা, আমি কি উড়ে আসলাম নাকি? কেন হিংসে হচ্ছে? বই গেছে আমার হিংসা করতে। আমি বাচ্চা না, বুঝলা? তাই তাহলে তো তোমার বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ভাবি, ভালো হচ্ছে না কিন্তু। বাবাই, তুমি কিছু বলছো না কেন? আরে আরে, আমার বুড়িটাকে এভাবে জ্বালাচ্ছ কেন? বাবাই, তুমিও? সবাই হেসে ওঠে, কিন্তু মুনিরা এসব দেখে রাগে আর হিংসায় জ্বলতে থাকে। এই কাজগুলো তুমি মোটেই ভালো করছো না নীরা, পস্তাতে হবে তোমায়। আরে মনিরা আপু, আপনি কিছু খাচ্ছেন না কেন? কি ভাবছেন এত? খান। আরে তিশা, মনিরা আপুকে বড় মাছের মাথাটা দাও তো। দাঁড়াও, আমি দিচ্ছি। নাও আপু, খাও। নে শাকচুন্নি, মাছের মাথা খা। না, আমি পারবো না এত বড় মাথা খেতে। মাথা চিবিয়ে খাবার এক্সপিরিয়েন্স আছে আপনার, পাবেন, খান। কেন রে শাকচুন্নি, আমার বরের মাথা তো ঠিকই চিবিয়ে খেয়েছিস, আর মাছের মাথা খাইতে পারবি না? খা। আরামসে খা। নিলয়ের মাথা তো আর খাইতে পারবি না? নে, সে আশা বাদ দে সস্রা, মেয়ে মানুষ একটা। এখন নেই নিলয়ের সামনে, আমি আছি, দেখি একাঠি তুই কি করিস। ডাইনি, গাছ পেতনি। তোমার প্রতিটি কথার উত্তর আমি দিব নীরা, তৈরি থেকো। তোকে আর আজ অফিসে যেতে হবে না, পাশে রেস্ট নেই। না, আমাকে যেতেই হবে বাবা, জরুরি মিটিং আছে। কিন্তু টেনশন করো না মামা, আমি যাব নীলয়ের সাথে। কেন রে শাকচুন্নি, খুব শখ না আমার বরের পিছে যাওয়ার? দাঁড়া, বের করছি তোর যাওয়া। আজ কোথাও যাওয়া হবে না, মিটিং ক্যান্সেল করে দিন। নিলয় কিছু বলতে গিয়েও বলল না, কারণ নীরা ওকে বারণ করেছে। আর নিলয় ভালোভাবেই বুঝলো নীলা ওর ওপর অধিকার জমাতে শুরু করেছে, তাই নীরার কথা অমান্য করলো না। না না, নীল যাবে তো, ওর মিটিং আছে। না, আমি মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। নিলয়ের কথা শুনে নীরার মুখে হাসি ফুটে উঠল। অ্যাট লাস্ট ও ওর বরকে ওই গাছ পেতনিটার সাথে যাওয়া থেকে বাঁচালো। কিন্তু কেন? কেন রে কুত্তানি, তোরে বলতে হবে কেন? স্পেশাল মানুষের আবদার রাখতে তো হবেই। না, আর এভাবে চলতে দেওয়া যাবে না। আম্মুকে যত তাড়াতাড়ি আসতে বলতে হবে, নাহলে আমি আমার নীলকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো।